তুমি আমার কাছে আসছো কেন? আমি বুঝি তো যে তোমার কিছু বলার আছে বলে। আমি বললাম, হ্যাঁ তা তো, সেইখানেই তো মুশকিল। তুমি যে আমার কাছে আসছো ওইটা দেখেই আমি বুঝছি যে তোমার ভূতে পাইছে তোমাকে। মায়েরা শুধু 9.5 মাস পেটেই ধারণ করেন না, তাদের জীবনের পুরোটার চাইতেও আরো বেশি দিয়ে যায় জি সারাটা জীবন ধরে। এই অবিশ্বাস্য, এটা মানুষ মায়ের মূল্যায়ন হয় না। স্বার্থের বন্ধুত্ব বন্ধুত্ব নয়, ঠিক। ওখানে কিছু একটা লেনদেনের ব্যাপার আছে। স্বার্থ ছাড়া যে বন্ধু, ওইটা হচ্ছে খাঁটি বন্ধু। একটাই কথা, সকলের তলে সকলে আমরা, প্রত্যেকে আমরা পড়ে। যে মানুষ 1971-এ অস্ত্র ধরেছেন দেশের স্বাধীনতার জন্য, সেই মানুষই আবার তুলির আঁচড়ে এঁকেছেন স্বপ্ন, বাঁশির সুরে ছড়িয়ে দিয়েছেন মায়া, আর জাদুর মঞ্চে দাঁড়িয়ে দেখিয়েছেন জীবন আসলে বিশ্বাসের আরেক নাম। রাষ্ট্রীয় সম্মাননা 21শে পদকে ভূষিত এই কিংবদন্তি মরণোত্তর দেহ দান করার প্রতিশ্রুতি জানিয়ে প্রমাণ করেছেন মানুষের প্রতি ভালোবাসায় তার জীবনের সবচেয়ে বড় ম্যাজিক। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, আজ বিহাইন্ড দ্য ফেম উইথ আর কে পডকাস্টে আমার অতিথি হয়ে যিনি এসেছেন, তিনি শুধু একজন শিল্পী নন, তিনি এক জীবন্ত ইতিহাস, এক অনুপ্রেরণার নাম, এক আলোকবর্তিকা। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুশিল্পী, পরম শ্রদ্ধেয় জুয়েল আইচ। জুয়েল ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি হচ্ছেন আমাদের সব বয়সের আইকন এবং সব প্রজন্মের আইকন, এবং আপনার সামনে আমি বসেছি, এটা আমার জন্য অনেক অনেক সম্মানের। ভেরি কাইন্ড অফ ইউ, থ্যাংক ইউ। এটা কি কোনো ম্যাজিক? না, ভাল লাগছে আমার। যখন আমরা এই শোটা নিয়ে কথা বলছিলাম, আমি শুরু থেকে আজ অবধি যেটা খেয়াল করেছি যে আপনি সব বিষয়ে একদম পিচ পারফেক্ট। আপনি যেটা সবসময় বলেন যে প্রস্তুতি ছাড়া কোনো কাজ সুন্দর মতো হয় না, এবং প্রস্তুতি ছাড়া যদি কেউ কিছু করে সেগুলো বোধহয় একটু অবহেলা করা হয়। হ্যাঁ, ভালো হতে পারে না। আমি 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 লক্ষ্য করেছি, কারণ আমি বিভিন্ন শিল্প নিয়ে কাজ করেছি তো। যেমন ম্যাজিক, জি, পারফেকশন, একটু প্রবলেম হলে পরে আর কিন্তু ম্যাজিক ম্যাজিক আর ম্যাজিক নেই। ম্যাজিক দুর্ঘটনা ঘটে হ্যাঁ, যেতে পারে। দুর্ঘটনা, একেবারে পুরো দুর্ঘটনা হয়। শুধু তাই নয়, আমি যখন ক্লাসিক্যাল বাঁশি বাজাই, হুম। আমার সামনে যখন বড় ওস্তাদরা থাকেন, আমি পণ্ডিত রবিশঙ্করের সামনে বাজিয়েছি, হরিপ্রসাদ চৌরাসিয়ার সামনে বাজিয়েছি। তো আমার পারফেকশনের থাকতে হবে। আমি নানানভাবে বাজাবো, কিন্তু আমি যেন লাইনচ্যুত না হয়ে যাই। এবং প্রকৃতিও কিন্তু একটা পারফেক্ট ব্যাপার ঘটিয়েছে আজকের দিনটি নিয়ে, কারণ আজ হচ্ছে 28 ফেব্রুয়ারি, এবং আমাদের বাঙালি জাতির জন্য ফেব্রুয়ারি মাস এবং 1952 একটি বিশেষ মাহাত্ম্য বহন করে। অবশ্যই। আপনি সেই 1952 সালে জন্মগ্রহণ করেছেন এবং আগামীকাল থেকে মার্চ মাস শুরু হচ্ছে। আপনি হচ্ছেন সেই বীর মুক্তিযোদ্ধা যাদের কারণে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আপনাদের সশ্রদ্ধ সালাম। না, আমরা তো যুদ্ধ করেছি, সৌভাগ্যবশত ফিরে এসেছি। কিন্তু আমরা যারা একদম শুরুতেই যুদ্ধ করেছিলাম, তাদের পতঙ্গের মতো তারা মারা গেছে। আমাদের সঙ্গী যারা ছিলেন, খুব গরিব ঘরের লোকজন জি। ছিলেন তারা। আমাদের ঠিকমতো খাওয়া হতো না, ঘুম হতো না, বিশ্রাম হতো না, এমনকি পানি পর্যন্ত খেতে পারতাম না, কারণ বড় খালের মধ্যে থেকে লাশ ভেসে যেত। সে সময় শকুন ছিল, আজকাল অত শকুন দেখি না। সেই শকুন নাড়ি ভুড়ি ছিঁড়ে খেত, দুর্গন্ধ ছুটতো, আমরা পানি খেতে পর্যন্ত পারতাম না। থোড় খেয়ে বেঁচেছি, মানে থোড় একদিকে পানির সোর্স আর একদিকে খাবার, এইরকম। যদিও নিউট্রিয়েন্টস এমন কিছু নেই, কিন্তু তারপরেও খেয়ে তো বাঁচতে হবে, এরকম হয়েছে, ভয়ঙ্কর।
তবে শুধু বীর মুক্তিযোদ্ধা কিংবা জাদুশিল্পী হিসেবে খ্যাত নন, আপনার অনেক দর্শন কিন্তু আমাদের অনেককে বিভিন্ন সময় ইন্সপায়ার করেছে। যেমন আপনি যদি জাদুর ক্ষেত্রেই ধরেন, আপনি একবার ইলেকট্রিক করাত দিয়ে বোধহয় দুখণ্ড করেছিলেন আপনার স্ত্রী বিপাশা আইচকে, এবং তখন একটি কথা বলেছিলেন যে পৃথিবীটা আসলে সাহসীদের দখলে, সাহস নেই তো কিছুই নেই। তখন কিন্তু আমার মাথায় কথাটা হন্ট করেছিল। কথাটা কিন্তু সত্য। সাহস যদি না থাকে তাহলে সে ঘাবড়ে যাবে, কোনো কাজে উদ্যমী হয়ে লাগবে না। কারণ একবার আছাড় খেয়ে পড়লেই সে আর আর সামনে যাবে না। যে সাহসী একবার দুবার তিনবার পাঁচবার 10বার হলেও সে কিন্তু থামবে না, সে এগোবেই, এবং তাকে কেউ ঠেকাতে পারবে না। সে যেটা চাবে সেটা করবেই করবে। সেই সাহসটা আপনি একদম ছোটবেলা থেকে আজ অবধি ধরে রেখেছেন, এবং সেই সাহসটা আপনি মুক্তিযুদ্ধের সময় দেখিয়েছেন, আপনি জাদুর মঞ্চেও দেখিয়েছেন, আপনি সব ক্ষেত্রেই দেখিয়ে যাচ্ছেন। তবে আমার কথা হলো, এই যে দুখণ্ড করলেন নিজের স্ত্রীকেই কেন, মানে অন্য কাউকে কি বেছে নিতে পারতেন না? না, এটা আমার বিয়ের পরে আমার ওয়াইফ এটা করতো আমার আচ্ছা। সঙ্গে, কিন্তু তার আগে কিন্তু অন্য মেয়েরাও অ্যাসিস্ট করেছে। আচ্ছা, আচ্ছা। তো বিয়ের পরে একদম হ্যাঁ, বিপাশা আইচে, হ্যাঁ। তিনি কি নিজ উদ্যোগে চেয়েছিলেন নাকি আপনি বলেছিলেন, আপনি তাকে ইন্সপায়ার না, করেছেন? আমি আমি কাউকে ইনসিস্ট করি না, কারণ এগুলো যদি কেউ আগ্রহ করে না আসে তাকে তো বলা যায় না। বাহ! আপনার আরেকটি কথা আমার না সবসময় খুব মনে হয় যে যখনই একটু মন খারাপ থাকে কিংবা একটু মুখ গোমড়া করে থাকে, তখন আপনার একটি কথা আমার কানে বাজে। আপনি একবার বলেছিলেন যে বিনে পয়সায় মানুষের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ কসমেটিক্স হচ্ছে গিয়ে হাসি। এখন আমার হাসি তো সুন্দর না, আপনার হাসি সুন্দর। না, এখন না, আমরা না, কেন না, হাসবো? মানুষ হাসলে তাকে যত সুন্দর লাগে, কোনো মেকআপ ম্যানের ক্ষমতা নেই যে মেকআপ করে অত সুন্দর বানাতে পারে। বাহ! হাসলে কি যেন একটা অতিরিক্ত জিনিস অ্যাড হয়ে যায় মানুষের কাছে, মানে পুরো মানুষটাকে কেমন যেন আপন মনে হয়, কেমন যেন আগ্রহী, ভালো, পজিটিভ এরকম মনে হয়। যেমন আপনাকে, মানে আপনি হাসি দিয়ে কিন্তু আমাদের মন জয় করেছেন। জাদু তো অনেকেই দেখায়, কিন্তু আপনি এত সুন্দর করে অডিয়েন্সের সাথে ইন্টারাকশন করেন, এবং আপনার একটি কথা আমার খুব ভালো লাগে যে আমাকে কেউ কখনো দুঃখী করতে পারবে না, আমি শেষ পর্যন্ত আসলে সুখী হতে চাই। এই এনার্জিটা আসলে কজন পায়? হ্যাঁ, না, এইটা থাকতে হবে। কারণ হচ্ছে মানুষের জীবন দুঃখ তো আছে, কষ্ট আছে। জি, সবারই আমি থাকে। হাসপাতালে যাই না, জি, আমার আছাড় খেয়ে খেয়ে পড়ি না, কতই তো হয়, সবারই হয়। জি, কিন্তু আমি যদি ওইটা ধরে রাখি তাহলে তো আমি এগোতে পারবো না। পৃথিবীতে বড় বড় যে সমস্ত মানুষ এসছেন, এই যে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর বা এরিস্টটল, সক্রেটিস, বলেন আলেকজান্ডার, শেক্সপিয়ার, লিওনার্দো দা ভিঞ্চি। হ্যাঁ, কে নন, জি, সবার জীবনেই ভয়ঙ্কর ভয়ঙ্কর কষ্টের ব্যাপার ঘটেছে। ওইটা নিয়ে যদি ওনারা পড়ে থাকতেন, হাউমাউ করে কাঁদতেন, তাহলে কি আর অত কিছু করতে পারতেন তারা? অতএব সময় যেটা দিতে হবে সেটা পজিটিভ দিকে দিতে হবে। বাহ! এটা কিন্তু অনেক শিক্ষার বিষয়। কারণ জগতে যারা সফল হয়েছেন তারা কিন্তু এগুলোকে জয় করেই আসলে বোধহয় হ্যাঁ, সামনে এগিয়ে গেছেন। আঘাত আসেনি এমন কোনো মানুষ তো নেই, এবং সামনেও কিন্তু আসবে। যতদিন বেঁচে থাকবো ততদিন আসতে থাকবে। বাহ! আমার ছোটবেলার সাথে না আপনি অনেক ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন, কেন জানেন? কোনো জাদুর কারণে না, সিনেমার কারণে। আমি ছোটবেলায় ছুটির ঘন্টা টিভিতে দেখেছিলাম, এবং ১৯৮০ সালের ২রা মে মুক্তি পেয়েছিল ছুটির ঘন্টা। এবং সেই সিনেমা, সেই গান, গানটা কি আপনার মুখে একটু শুনি? আমাদের দেশটা স্বপ্নপুরী। হ্যাঁ, এবং সেই গানটা ওই ছোটবেলায় আমাদের একটা অ্যানথেম হয়ে গিয়েছিল। তো সেই সময় তো আপনাকে সেই সময় কেন, সবসময় আপনাকে খুব ড্যাশিং, হ্যান্ডসাম, সুদর্শন মনে হয় আরকি। নিশ্চয়ই আপনি অনেক সিনেমারও অফার পেয়েছিলেন নায়ক হবার? হ্যাঁ, ওই সিনেমাটা তো বেশ হিট করেছিল। জি। ওর পরে আমি তিনটে সিনেমার নায়কের অফার পেয়েছিলাম, আচ্ছা। কিন্তু আমি করিনি। কোন কারণ ৩ টা সিনেমা? আহ, সেই
নামগুলো তো এখন আর মনে নেই, কিন্তু আচ্ছা। ওই প্রযোজক এবং পরিচালক তারা এসে আমার সঙ্গে বসেছিলেন। তো আমি বললাম, তো আমি তো ম্যাজিশিয়ানের ভূমিকা অভিনয় করছি, আমি এইটাই থাকতে চাই, আচ্ছা। এই আমি ক্যারেক্টার চেঞ্জ করতে চাই না। ওকে। তবে পরবর্তীতে কিন্তু আপনি ফিল্মের সাথে থাকতে চেয়েছেন। আমি শুনেছি যে হ্যাঁ, নিউ ইয়র্কের আপনি হলিউড ফিল্ম স্কুল থেকে চলচ্চিত্রের উপর গ্র্যাজুয়েশন করেছিলেন। ইজ ইট ট্রু? ইয়েস, ইয়েস। এটা নিউ ইয়র্কে না, এটা হচ্ছে লস এঞ্জেলেস। লস এঞ্জেলসে? হ্যাঁ, ওকে। এটা হয়েছিল কি, আমি 1981-এ সোসাইটি অফ আমেরিকান ম্যাজিশিয়ানস জি, ওদের ইনভাইটেশনে গিয়েছিলাম গিয়েছিলেন। বস্টনে। আচ্ছা। তো শো তারা খুব অ্যাপ্রিসিয়েট করেছিল। শোয়ের পরে আমাকে ইয়াং এক ছেলে এসে বলছে যে, জুয়েল, অর্সন ইজ ওয়েটিং ফর ইউ। তো ওদের দেশের, ওদের কালচারে অভ্যস্ত নই, অতটুকু একটা কম বয়সী ছেলে আমাকে এসে নাম ধরে ডাকবে, আবার সে বলছে অর্সন ইজ ওয়েটিং ফর ইউ। তারপরে আমি প্রথম করিনি, কারণ শোয়ের পরে তো ঘেমে টেমে যাই, মুখ টুক পরিষ্কার করতে, ধুয়ে নিতে হয়। তো টাওয়েল দিয়ে তাড়াতাড়ি মুখ মুছে ওকে ফলো করলাম। দেখি যে অনেকগুলো লোক একজনকে ঘিরে দাঁড়িয়ে আছে, বসে আছে পাশে। আমি যাওয়ার সঙ্গে সঙ্গে সরে গেল, পাশের সিটটা ফাঁকা। দেখি একজন বেশ ভারী মতো মানুষ বসে আছেন এবং বললেন, মাই বয় ডিড স্পেকটাকুলার শো। ওয়াও! ভয়েসটা শুনে আমি একদম, আরে এই তো সেই অরসন ওয়েলস, সিটিজেন কেইনের। হুম। তো উনি অনেক কিছু বললেন, বললেন, দেখো তুমি গল্প বলে বলে যেভাবে করে ম্যাজিক দেখাও এবং সেটা মিলে যায়, তুমি যেভাবে করে গল্প জুড়ে ম্যাজিক করতে পারো, তুমি যদি সিনেমা করো তুমি খুব ভালো করবে। তো অর্সন ওয়েলসের মুখ থেকে যখন এই কথা শুনি তখন তো কেমন লাগে না? তো আমি বললাম, আমি সিনেমা করব তো এইভাবে করে ভাবিনি কখনো। বলে, যেন তুমি একটা কাজ করো, তুমি এইখানে চলে যাও। সে তার বিজনেস কার্ড বার করে ওই ঠিকানাটা দিলেন। ঠিকানা দিলেন এবং একটা চিঠিও দিলেন, মানে দুইটা কার্ডের পিঠে লিখে দিলেন, এবং অর্সনাইজ পাঠিয়ে দিয়েছে, তার একটা কথা থাকে না। জি। তো আমি গেলাম, যাওয়ার সঙ্গে সঙ্গে তারা অ্যাকসেপ্ট করে নিল, কারণ অর্সনাইজের রিকমেন্ডেশন মানে তো বিশাল ব্যাপার। তারপর কতদিন পড়াশোনা করেছিলেন? ওখানে শর্ট কোর্স আমি নিয়েছিলাম আচ্ছা। 3 মাসের। ওকে। পরবর্তীতে তাহলে ফিল্মে আপনাকে পেলাম না কেন? আপনি তো একটা হলেও ফিল্ম বানাতে পারতেন। আমি খুব সিরিয়াস, অর্সনাইজ বলেছে পরে আমি তো পাগলের মতো হয়ে গেছিলাম। আমি চলে এসে আমি 71-এর দিনগুলি জাহানারা ইমামের জি। ওইটা নিয়ে আমি ট্রিলজি 3টা ছবি বানাবো এই প্ল্যান করে আমি স্ক্রিপ্ট করে ফেললাম। এখন স্ক্রিপ্ট করে হলো কি না এইটা বোঝার জন্যে আমি চলে গেলাম সত্যজিৎ রায়ের কাছে। ও মাই গড! তো আমি সত্যজিতের কাছে কী করে দেখা পাওয়া যাবে? আমার বয়স তখন কম, আমাকে চেনে না কেউ, সিনেমা লাইনে কেউই চেনে না। তখন আমি জানলাম যে আনন্দবাজারের গৌরকিশোর ঘোষ আচ্ছা। সঙ্গে তার খুব ভালো সম্পর্ক। আমি গৌরকিশোর ঘোষের কাছে চলে গেলাম। তো উনি ফোন করে দিলেন এবং ওনার ফোনে কাজ হলে উনি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিলেন একটা। আমি সময় মতো গিয়ে পৌঁছলাম। তো তাকে দিলাম, পরে উনি স্ক্রিপ্ট লেখার কায়দা দেখে বললেন যে, আরে তুমি তো বেশ হোমওয়ার্ক করে এসছো বলে মনে হচ্ছে। বাহ! কারণ আমি ওই স্ক্রিপ্টের পাশে স্পেস রেখে ওই কিছু ছবি টবি, আমি ছবি আঁকতে পারি, ছবি টবি এঁকে কীভাবে কী করবো এগুলো একদম। হ্যাঁ ছিল ওর মধ্যে।
তুমি বললো, উনি আমাকে 5-6 দিন পরে আরেকটা ডেট দিলেন, আমি একটু পড়ে দেখি, তারপরে তুমি এই তারিখে আসো। আমি গেলাম, দেখি উনি একেবারে লাল কালিতে উনি নানান জায়গায় অনেক কিছু লেন্স কোথাও কেটে দিয়েছেন, কোথাও নিজে জুড়ে দিয়েছেন, কোথাও স্টার মার্ক করে দিয়েছেন। বললেন তুমি পারবে, তুমি লেগে যাও। তারপর তারপরে তো আমি মহা খুশিতে চলে এলাম। আমার ধারণা যে সত্যজিৎ রায় কলকাতার ব্যাপারটা যত ভালো বোঝেন, তার চেয়ে ইস্ট বেঙ্গলের ব্যাপারটা বুঝবেন ঋত্বিক ঘটক বেশি। ও মাই গড, আরেকজন বিখ্যাত পরিচালক। হ্যাঁ, আমি ঋত্বিক ঘটকের সাজেশন নেব। তো আমি এই আনন্দবাজারে, কিন্তু আচ্ছা, ওখানে গিয়ে বলে, ওই সাংবাদিকরা তো বললেন যে ওনাকে পাওয়া তো খুব মুশকিল। না, একজন জার্নালিস্ট বললে যে না না, আমি ধরতে পারি। কোথায়? এসপ্লানেড, চৌরঙ্গি। আচ্ছা, এসপ্লানেডে দুপুরের সময় গিয়ে ধরতে হবে। তো ঠিকই দাঁড়িয়ে আছি, ওই সেই লোক জানতো যে উনি এই সময় কোথায় আসেন। জি, তো ওই আসছেন, দেখি একটা খাটো একটা ধুতি, হাঁটুর নিচ পর্যন্ত পরা, আলু থালু চুল আশ্রম নয়, খোঁচা খোঁচা দাড়ি। তো উনি গিয়ে দাঁড়ালেন, তারপরে ওকে চেনেন। কি খবর? বলে যে উনি একটা ছবি বানাতে চাচ্ছেন, আপনার সঙ্গে একটু আলাপ করতে চাচ্ছেন। ও, ভূতে ধরছে বুঝছি। উনি তো বাঙাল কথা বলতেন। তুমি যে মোর সঙ্গে কথা কইবা, আমারে ভাত খাওয়াইতে পারবা? ঋতিক ঘটক বলছে। আমি তাকে পারলে তো গ্র্যান্ড হোটেল নিয়ে খাওয়াই। সেটা বলেন কোথায় খাবেন? তো বলতে, আসো আমার সঙ্গে। তো উনি এই সরু গলি টলিয়ে করে একটা ভাতের হোটেল, মানে সস্তা একটা হোটেলে গেলেন। উপরে একটা ফ্যান ঘটর ঘটর করে শব্দ করে ঘোরে, ওর নিচে গিয়ে বসলেন। তারপরে অর্ডার করলেন খাওয়া, খুবই সামান্য, মানে লাবড়ার মতো কিছু, একটু ডাল আর একটা মাছের ঝোল, ব্যাস। খুবই অল্প পয়সায় হয়ে গেল। ওই খেতে খেতে তিনি আমাকে বললেন যে তুমি যে ছবি বানাবা, তুমি কি পাওনাদারের খোঁচা সইতে পারবা? এরকম খোঁচা সইতে পারবা? আমি বললাম, এই কথা বলছেন কেন? বলে যে এই কলকাতায় খেয়াল গান, ক্লাসিক্যাল মিউজিকের প্রোগ্রাম যখন হয়, প্রোগ্রামের আগে সোল্ড আউট হয়ে যায়। সেই কলকাতায় আমার ছবি খায় না, আমার মাল অচল। আমার সবচেয়ে খারাপ যে ছবিটা, মেঘে ঢাকা তারা, ওইটা খুব খাইছিল। তার ওইটা নাকি সবচেয়ে খারাপ ছবি, ওইটা খাইছিল খুব। তো এখন কোনটা খাবে কোনটা খাবে না, এইটা তুমি জানো না। তুমি আমার কাছে আসছো কেন আমি বুঝি তো, যে তোমার কিছু বলার আছে বলেই। আমি বললাম, হ্যাঁ তা তো বটেই, আমি তো শুধু শুধু ব্যবসা করার জন্য আমি ছবি করব না, আমি কিছু বলতে চাই বলে, সমাজকে কিছু দিতে চাই বলে করবো। সেইখানেই তো মুশকিল। তুমি যে আমার কাছে আসছো, ওইটা দেখেই আমি বুঝছি যে তোমার ভূতে পাইছে তোমাকে। তুমি যাও, আজকের রাতটা ঘুমাও, ঘুম তো আসবে না বুঝছি, কালকে আবার আসো এই সময়। যদি আসো তাহলে বুঝবো যে তুমি সাহস করছো, আর যদি না আসো তাহলে বুঝবো যে সাহস হারিয়ে ফেলেছো। এখন তো আমার তার ভালো লাগছে না কিছুতেই। আমি আসলে পাওনাদারের
খোঁচা আমি সইতে পারি না। আমি ঋণ করতেই পারি না। না খেয়ে থাকবো তাও ভালো, কিন্তু ঋণ করতে পারি না। আমি সিদ্ধান্ত নিলাম, না, আমি এ পথে পা বাড়াবো না। সেখানেই শেষ হয়ে গেল। যাই হোক, আমরা জাদুশিল্পী জুয়েল আইচকে তো পেয়েছি। তবে শাস্ত্রীয় সঙ্গীতেও আপনি প্রশিক্ষণ নিয়েছিলেন। সেটিও কিন্তু অনেকের অজানা। আমি কিন্তু মিডিয়াতে প্রথম ক্লাসিক্যাল মিউজিক নিয়ে আসছিলাম বাঁশিতে, জি, রেডিওতে, ঢাকা রেডিওতে। ঢাকা রেডিওতে। তারপরে তারপর তো আপনি সারা বিবিসিতে, পৃথিবী, ভয়েস অফ আমেরিকাতেও আপনি বাজিয়েছেন। কিন্তু এই যে জুয়েল নামটা কে রেখেছিল? আমি কিশোর বাংলা নামে একটা পত্রিকা ছিল, সানাউল্লাহ নুরি ছিলেন তার সম্পাদক। তো উনি একদিন আমাকে ডাকলেন, টেবিলে অনেকগুলো চিঠি, বলে এরকম অনেক চিঠি আসে। তো একটি ছেলে অনেকগুলো চিঠি লিখেছে, বারবার সে অনুরোধ করেছে যে কিশোর বাংলাটা তার বাবা নিয়মিত রাখেন না, আচ্ছা, শুধুমাত্র জিএলআইচের লেখাটি যখন বার হয় তখন সেটা কিনে নিয়ে যান। জিএলআইচ। জিএলআইচ, আচ্ছা। আমি জিএলআইচ নামে Okay. লিখতাম তখন। তো আমার বাবা আমার পত্রিকাটা আমাকে দিয়ে বলে, দেখো তোমার জিএলআইচ কি লিখেছে। তো আমার বাবা একজন শিক্ষিত লোক এবং তিনি শুদ্ধ ভাষায় কথা বলেন, রাজশাহীর লোক তো, জি, জি। শুদ্ধ ভাষায় কথা বলেন। তিনি যখন জিএলআইচ কথাটা উচ্চারণ না করে বলেন জুয়েলাইচ কি লিখেছেন, তো আমার মনে হয় যে ওনার নামটা যদি জিএলআইচ না হয়ে জুয়েলাইচ হয় তাহলে খুব ভালো হয়। তা আমার মনে ধরল কথাটা, কারণ আমি দেখছি যে নুরি ভাইয়েরও পছন্দ। আমি বললাম, নুরি ভাই, আমার নামটা আমি রাখিনি, আমি মায়ের পারমিশনটা নিই, যদি মায়ের পারমিশন দেন তাহলে আমি জুয়েলাইচ রাখবো। বাহ। তো আমি চিঠি পাঠালাম মায়ের কাছে, উত্তর এলো, মা তো খুশি। আরে এইসব নাম তো আমরা জানিও না যে এরকম নাম হতে পারে, খুবই ভালো নাম। অবশ্যই। এবং আপনি আমাদের পুরো বাংলাদেশের জন্য একটা জুয়েল হয়ে থেকেছেন সবসময় এবং থাকবেন। একটু বাবা-মার প্রসঙ্গে বিস্তারিত জানি। বাবা শ্রদ্ধেয় বিকে আইচ এবং মা সরোজা আইচ। সরোজা আইচ। আপনার জীবনে তাদের প্রভাব কতটুকু ছিল? ও, এ বলার মতো না। আমার বাবা ছিলেন খুবই বিচক্ষণ মানুষ এবং গ্রামের না, আশেপাশে 10 গ্রামের লোক তার কাছে আসতেন কোনো কিছু প্রবলেম হলে পরে। উনি তার আইডিয়া দিয়ে, তার লেখাপড়া দিয়ে, তার কমন সেন্স দিয়ে বুঝিয়ে বলতেন, দেখো এই 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 কাজটা যদি করো, কোর্টে যাও, তাহলে এই যে জায়গাটা নিয়ে তোমাদের বিবাদ, এর চেয়ে অনেক বেশি খরচ তোমাদের হয়ে যাবে। তোমরা কেউ পথে বসে যেতে পারো, যে পাবে জায়গাটা সেও কিন্তু এই জায়গার চেয়ে বেশি হয়রান হবে, ক্ষতি হবে তার। আচ্ছা। তার চেয়ে বরং তোমরা মিটমাট করে ফেলো, এমনি করে মিশিয়ে দিতেন। আর আমার মা ছিলেন, আমি মাকে কোনো দিন ঘুমাতে দেখিনি। আমাদের বাড়ি জয়েন্ট ফ্যামিলি, জি। বড়। জি। আমরা আপনারা তো 9 ভাই বোন ছিলেন। 9 ভাই বোন, তাছাড়া আমার কাজিনরা ছিল। চাচাতো ভাই বোনরা ছিলেন। তো সব মিলে অনেক। তারপরে বাড়িতে কাজ করতো অনেকে, কৃষকরা যারা ছিল, জায়গা জমি, তারা তো অনেক। আমরা সারাদিন খেলাধুলা, পড়াশোনা, ছোটাছুটি এই সমস্ত করে টরে একসময় নিচে ঘুমিয়ে পড়তাম, নিচতলার খাটের ওপরে। ঘুম ভাঙতো দোতলায়। আমরা জানতাম না আমরা কখন দোতলায় উঠলাম। মা কোলে করে নিয়ে যেত। মা প্রত্যেককে কোলে করে সিঁড়ি ভেঙে ভেঙে
আহারে! উপরে উঠে চিন্তাই করা যায় না, মানে ভাবতে গেলে চোখে পানি এসে যায়। তো আহ, এইভাবে করে তিনি যত্ন করে মশারিটা নিয়ে রেখে আসতেন। আবার ওই বিছনা তিনিই গুছিয়ে রাখতেন। আমরা নিচে নেমে দেখতাম যে আমাদের সকালের খাবার রেডি। এরই নাম মা। এর নাম মা। আমি কোনো মহিলাকে দেখলেই আমার মার কথা মনে পড়ে। কারণ মায়েরা শুধু 9.5 মাস পেটেই ধারণ করেন না, তাদের জীবনের পুরোটার চাইতেও আরো বেশি দিয়ে যায় জি। সারাটা জীবন ধরে। এ অবিশ্বাস্য। এটা মানুষ মায়ের মূল্যায়ন হয় না। স্যার, মা কবে চলে গেছেন? অনেক দিন হয়ে গেছে। তারপরে যে মাকে নিয়ে কথা বলতে গিয়ে হ্যাঁ, চোখের কোণে যে জল চলে আসে, সেটি আসলে জীবনের বোধহয় প্রকৃত সত্য। একদম একদম মায়ের মতো আপন কেউ নাই। জি। স্যার, ছোটবেলায় আপনি নাকি কাঠ কিংবা মাটির বিভিন্ন ভাস্কর্য তৈরি করতেন। আমার যা ভাল লাগতো আমি আমি তাই করতাম করতাম বাহ! আমি খুব আনন্দ নিয়েই করতাম। এবং ছোটবেলা থেকে খুব দ্রুততম সময়ে নাকি আপনি ছবি আঁকতে পারতেন। হ্যাঁ, এটা ওই ওই যে বললাম আমার যা ভাল লাগতো আমি সেটা করতাম। দ্রুতম আর কি। আমি একজনের স্কেচ 5 থেকে 6-7 মিনিটের মধ্যে করে দিতে পারতাম। বাহ! 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 এত গুণ নিয়ে আপনি জন্ম নিয়েছেন না না আসলে। গুণ না, এগুলো সব শ্রম। শ্রম। আমার আমার রাফ খাতাটা ভরা থাকতো ওই ছবি আঁকা নিয়ে। শিক্ষক পড়াচ্ছেন, আমি সামনে একজন বড়সড় কেউ একজনের পেছনে বসতাম, জি। ওই আঁকতাম। উনি পড়িয়ে যেতেন কিন্তু আমি আঁকতাম। আঁকতাম। এবং মাঝে মধ্যে ধরাও খেয়েছি। খেতাম। কিন্তু ধরা খেয়ে কিন্তু যখন ছবিটা দেখতেন তখন সেটা সব মাফ। কোয়ালিটি দেখে হেসে দিতেন, রেগে আসতেন কাছে, কিন্তু বকা দেওয়ার বদলে হেসে হেসে ফেলতেন। তো ভালোই পারো। ক্লাসের সময় কেন করো, ক্লাসের বাদ দিয়ে করো। একদম। আমি বললাম, স্যার আমি কিন্তু আপনার কথাও শুনছি, কিন্তু আমি ছবিটাও ছবি এঁকেছি, একসঙ্গে দুটো পারা যায়। বাহ! বাহ! স্যার, আপনি একবার ২০-২২ বছর আগে একবার আপনাকে আমি ফোন দিয়েছিলাম যে আপনার জীবনের ১ম পারিশ্রমিক কি ছিল? তখন আপনি ও বলেছিলেন ওইটা পারিশ্রমিক না, ওটা হচ্ছে পুরস্কার। পুরস্কার। হ্যাঁ, প্রথম যখন আমি স্বাধীনতার পরে ম্যাজিক শো করি, তখন শোটা খুব ওয়েল অ্যাক্লেমড হলো। এবং তখন ওই জলাবাড়ি হাটখোলায় হুম, হুম। একজন আমাকে ডেকে নিয়ে গেল এবং 1 পোয়া জিলাপি আহ! দিল। তখন আমরা সবাই মিলে ওইটা এনজয় করলাম। তো সেটা সেই সময়ের জন্য আমার জন্য যথেষ্ট, কারণ আমাদের পারিশ্রমিক দেওয়ার কথা ছিল না। বাহ! দেখলেন যে এটাও প্রকৃতি নির্ধারণ করে দিল। কারণ জিলাপি মিষ্টি, আপনারও মিষ্টি হাসি। তো এই জাদুর এই ক্ষেত্রে আসা, সেটা শুরু আসলে কিভাবে? আমি শুনেছি যে শীতকালে নাকি আপনাদের গ্রামে নদীর ঘাটে বেদের বহররা আসতো এবং তাদের দেখে কি আপনি ইন্সপায়ার হয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, ওইরকম আমরা ওইরকম বেদের বহর এলো অনেকগুলো নৌকা। তো আমি জানতে চাইলাম যে এরা কি করে। তো এরা বলে যে এরা তাবিজ দেয়, ম্যাজিক দেখায়। ম্যাজিক আমি চাইলে দেখাবে? বলে হ্যাঁ, তুমি যদি 100 চাল দাও তাহলে দেখাবে। আমি ওদের একজনকে আমাদের বাড়িতে ডেকে নিয়ে এসে মায়ের কাছে বায়না দিলাম, মা 100 চাল। বলে আচ্ছা ঠিক আছে, ওই আমলকি তলায় বসা। বসলাম, ওই ম্যাজিক দেখে খুব মুগ্ধ হয়ে গেলাম। কিন্তু ম্যাজিক করবো এটা বুঝিনি, কারণ সেটাই। এত দুস্থ, এত গরিব মানুষ তারা। ওই অত দারিদ্র নিয়ে ম্যাজিক করবো আর মনে লাগেনি। তবে কখন অনুভব করলেন যে জাদু আপনার মানে শখ না, একটা নিয়তি, আপনার ভাগ্য?
সেটা কি বানারীপাড়ায় যখন একটা সার্কাস দল এসেছিল এবং গলা কাটার একটা জাদু না, দেখেছিলেন বোধহয়? সেই সময় আরেকটু সিরিয়াসলি, মানে তখন নিজে ওর একটা ম্যাজিক ছিল, সেটা আমি সারা রাত ভেবে পরের দিন আমার খেলার সাথীদেরকে নিয়ে করলাম। গোবিন্দ গোবিন্দ ছিল আমার বন্ধু। ওর গলা কাটতে দিতে রাজি হলো না, গলা ও- কাটতে কেন রাজি হবে? পা কাটতে। সেটা করতে গিয়ে মুশকিল হয়েছিল, বেশ মুশকিল। মানে আমার দর্শকরা কনভিন্সড হয়েছিল এবং অবাক হয়ে হয়ে গিয়েছিল। কিন্তু বাদ সাধলো গোবিন্দর বাবা, সে খুব কঠিন প্রকৃতির মানুষ ছিল। আচ্ছা, উনি চলে এসেছিল। উনি চলে এসেছিলেন, কারণ আমার ওটা ছিল সেকেন্ড শো। প্রথম শো ভালো হয়েছিল আচ্ছা, বলে আবার আরেকটা শো। ওকে। তো সে একটা ওই বড় লাঠি নিয়ে এসছে। এই হারামজাদারা কে কার ঠ্যাং কাটে দেখি। তো গোবিন্দের বাবা এত নৃশংস ছিলেন, তো তার হাঁক শুনে সবাই দিল দৌড়, গোবিন্দও দিল দৌড়। ফলে কি হলো, গোবিন্দ একটু পরে, মানে অন্যরা দৌড়ে অনেকখানি পালিয়ে দূরে চলে যেতে পেরেছে, কিন্তু গোবিন্দ আর সাহস করেনি থাকতে, ও দিল দৌড়। তখন ওর পায়ে কিন্তু ছুরিটা গাঁথা, আল্লাহ। কিন্তু কিছু দূর যেতে না যেতে ছুরিটা খসে পড়ে গেল পা থেকে। ওর বাবা ওর কাছে যেতেই ওই ম্যাজিকের সিক্রেটটা জেনে ফেললেন। হ্যাঁ, তার ফলে উনি বললো, ও এই হচ্ছে তোমাদের ম্যাজিক। উনি আর রণে ভঙ্গ দিলেন না, আর আমরাও মার খেলাম না। বাট দেখলেন আপনার বন্ধুটা কি সৎ এবং কি বন্ধু বৎসল, যে গলা কাটতে দেয়নি, গলা কাটলে তো মরেই যাবে, কিন্তু পা কাটার অনুমতি দিয়েছিল। বাবা, অসাধারণ। এরকম অনেক অনেক ঘটনা আছে যে স্যাক্রিফাইস করেছে। বাহ। স্যার, ছোটবেলায় তো একটু চঞ্চল ছিলেন কিংবা একটু দুরন্তপনার মধ্যেই ছিলেন, কখনো পরীক্ষা হলে ম্যাজিক করে কোনো অঘটন ঘটানোর ইচ্ছা হয়নি? না, ওই রকম না, কিন্তু আমি একটা জিনিস বার করেছি, পরবর্তীতে দেখেছি আরে সেটা অলরেডি অনেকেই করেন। কি সেটা? সেটা হচ্ছে নেমোনিক, এম দিয়ে, MNONIC, নেমোনিক। কি মানে সেটা? এটা স্মৃতিকে গেঁথে নেওয়ার একটা কৌশল। আচ্ছা, সেই পদ্ধতি আমি নিজে বার করে ফেলেছিলাম, যার ফলে আমি করতাম কি, পুরো বইয়ের চ্যাপ্টারগুলো সব পড়ে আমি গেঁথে নিয়ে ক্লাসে চলে যেতাম। উনি নকল টকল নিত, গোপনে করতো, পরীক্ষা থেকে আউট হয়ে যেত, অসম্মানিত হতো, কিন্তু আমার অসম্মানিত হতো না, কারণ আমি তো ব্রেনের মধ্যে গেঁথে নিয়েছি। আমি তো নকল নিয়ে, কাগজে নকল নিয়ে যাইনি। অর্থাৎ যে কোনো চ্যাপ্টার থেকে যাই আসতো আমি মোটামুটি উত্তর দিয়ে আসতে পারতাম। ব্রেনের মধ্যে গাঁথার মানে টেকনিকটা কি আসলে? টেকনিকটা এটা তো অনেক লম্বা বিস্তারিত। সময় লাগে। আমি এটা নিয়ে ম্যাজিক করতাম। ওকে। আমি ম্যাজিক শো এর একটা পর্বও ছিল আমার এইটা, মানে মনে রাখার। এটা কি মাইন্ড রিডার টাইপের কিছু? না না, আচ্ছা, মানে মাইন্ড রিডিং আলাদা একটা জিনিস। এটা হচ্ছে ম্যাজিকটা ছিল এরকম যে নাম্বার দিয়ে দিয়ে দর্শকরা বলে যাবে, সেই জিনিসগুলোর নাম জি। লেখা হবে। ধরা গেল যে দর্শকরা 50টা জিনিস নাম দিয়ে বলে গেছে। জি। এবারে আমি একবার শুনেছি চোখ বন্ধ, এরপরে তারা
জিজ্ঞেস করবে, আচ্ছা 27 নম্বরে কি আছে? আমি 27 নম্বরে কি আছে বলে দিতাম। আচ্ছা অমুক জিনিসটা কত নম্বরে লেখা আছে? আমি বলে দিচ্ছি 53 নম্বরে আছে। তো মানুষ তাজ্জব হয়ে যেত, মানে খুব স্বাভাবিক। কি করে সম্ভব? একবার শুনেছে আর সে বলে দিচ্ছে। এটা হচ্ছে কি গেঁথে নেওয়ার একটা কৌশল, ওকে স্যার, শিখতে হবে আপনার কাছ থেকে। এবং এটা খুব কাজের, খুব কাজের। চমৎকার। আমি দেখেছি যে আমি যখন বক্তৃতা দিতে উঠি, মানুষ বিস্মিতই হয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কোনো কিছু Script বাদ থাকে পড়ে না। যায় না, কোনো কিছু বাদ পড়ে যায় না। স্যার, যেটা আপনি বলছিলেন মুক্তিযুদ্ধের পরে আপনি একটা শো করেছিলেন, যেটা জলাবাড়ি হাটের বাজারের ওদিকে, সেটা যেমন করেছিলেন 1973 সালে আপনি বরিশালে একটি শো করেছিলেন, না, ওটা পরবর্তীতে 74 সালে। ওই আচ্ছা। 72 সালে জলাবাড়িতে করার পরে আমার নাম ছড়িয়ে পড়লে চারিদিকে, নানান জায়গা থেকে আসতে লাগলো অফার। স্বরূপকাঠিতে শো করলাম, স্বরূপা সিনেমা হলে, তারপরে পিরোজপুর টাউন ক্লাবে, টাউন হল, ওটা একটা থিয়েটার, সিনেমাও হতো ওখানে। তারপরে ভান্ডারিয়া এক্সিবিশনে শো করলাম, তারপরে বরিশাল এক্সিবিশন থেকে অফার এলো বাহ, চমৎকার। এক বছর পরে। এবং তারপরে বিচিত্রার একদম এন্ড পেজে আপনার এন্ড কভারে হ্যাঁ ছিল হ্যাঁ হ্যাঁ, আপনার। তখন কভার পেজে যেত পলিটিশিয়ানদের, ওই মৌলানা ভাসানীর ছবি দিয়েছিল ফ্রন্ট পেজে, আর ব্যাক পেজে আমাকে নিয়ে করেছিল। তো সেই সময় শাহাদাত চৌধুরী। মানে স্টারডমটা আপনি কিভাবে হ্যান্ডেল করেছিলেন? হয় না যে হঠাৎ করে এই যে জনপ্রিয় হচ্ছেন, এই যে চারিদিকে সবার আগ্রহ বাড়ছে, আপনাকে নিয়ে এরকম কভার করছে, কারণ সাধারণত জাদু শিল্পী বাংলাদেশে আছে এবং তাকে নিয়ে একটা এন্ড কভার হবে সেটা তো আসলে ভাবাই যায় না আর কি। হ্যাঁ, সেই সময় জন্য এ ছিল, মানে একটা অবিশ্বাস্য ব্যাপারই বলতে হবে। কিন্তু শাহাদাত চৌধুরীর একটা সিক্স সেন্স ছিল। উনি বুঝতে পারতেন। সেই সময় বিচিত্রা এতই পপুলার হয়েছিল যে সেটা বাঙালি পাঠকের মধ্যে, বাঙালি পৃথিবীর বিভিন্ন দেশে বাঙালিরা যেখানে ছিল সব জায়গায় যেত বিচিত্রা, এবং বিচিত্রা যে কাজটি করে গেছে সেটা একটা অবিশ্বাস্য কাজ। ঠিক তাই স্যার, এই প্রজন্মের না অনেকেই, আমি যখন আপনাকে নিয়ে কথা বলি সবাই জানে যে আপনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন জাদু শিল্পী, কিন্তু আপনি যে একজন বীর মুক্তিযোদ্ধা, আমাদের দেশের একজন গর্ব, এবং আপনি সম্মুখ যুদ্ধে পাশাপাশি গেরিলা যোদ্ধা হিসেবে আপনি 9 নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন, এই বিষয়গুলো অনেকেই জানে না। তো সেই সময় আসলে আপনি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ফাঁকে আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি যুদ্ধে যাবেন, পরিবার আপনাকে সমর্থন দিয়েছিল? ও না না না, দেবে না তো আমি নিশ্চিত ছিলাম। ছেলেটা মরতে যাচ্ছে, এটা কি কোনো পরিবার দেবে? বিশেষ করে মাকে কি বলে যাওয়া যাবে? মা তো কান্না শুরু করে দেবে। তাই আমি একদিন একটা লুঙ্গি, তার উপর একটা কোমর একটা গামছা পেঁচিয়ে গোপনে, আর একটা হাফ শার্ট নিয়ে বেরিয়ে পড়লাম। মুক্তিযোদ্ধা আছে পেয়ারা বাগানে, আমাদের ওখানে 3টা থানা নিয়ে একটা বিশাল পেয়ারা বাগান আছে, স্বরূপকাঠি, বানুড়িপাড়া আর ঝালকাঠি। সেখানেই তো বোধহয় প্রথম স্বাধীন হয়েছিল। হ্যাঁ, প্রথম প্রতিরোধ যুদ্ধ কিন্তু ওইখানে প্রথম হয়। আচ্ছা। এবং আমাদের জন্য এটা খুব ডিফিকাল্ট ছিল, ভয়ঙ্কর ডিফিকাল্ট ছিল, কিন্তু শেষ পর্যন্ত আর ওখানে আমরা টিকতে পারিনি। ওখানে আর্মিরা শর্ষিনার পীরকে নিয়ে, পীর তার মাদ্রাসার ছাত্র এবং মুরিদদেরকে এবং তাদের আত্মীয় স্বজনদেরকে দিয়ে ওই আর্মিদের গানবোট, জাহাজ, এই সমস্ত নিয়ে আমাদের ওই জায়গায়
পুরো পেয়ারা বাগান কেটে সাফ করে ফেললো, এবং আমাদের পক্ষে ওখানে থাকা সম্ভব হলো না। তখন আমি ওখান থেকে চলে যাই। অনেকে নাকি অসুস্থ হয়ে গিয়েছিল, রক্ত আমাশয় হয়েছিল। হ্যাঁ, তা তো হয়েই ছিল। তা তো প্রায় মহামারীর মতো অবস্থা হয়ে গিয়েছিল। আর ওইখানে ওই এলাকায় ৫০,০০০-এর উপরে লোককে মেরে ফেলেছিল ওই পেয়ারা বাগান এলাকায়। কারণ আমরা ওখানে ছিলাম বলে আশেপাশের এমনকি দূর থেকে বহু লোক ওইখানে নিয়ে আশ্রয় নিয়েছিল যে প্রাণে হয়তো বেঁচে যাবে। সেই তারপর আপনি কোথায় গিয়েছিলেন শরণার্থী ওখান থেকে শিবিরে? চলে গেলাম শেহাঙ্গল নামে একটা গ্রাম ছিল, খুব সমৃদ্ধ গ্রাম, এবং সেখানকার লোকজন খুব ভালো ছিলেন। তো আমাদের যে এমএলএ ছিলেন এনায়েত হোসেন খান, ওনার বাড়ি শেহাঙ্গল। উনি খলিল হাজরা নামে এক ভদ্রলোককে পাঠালেন যে মুক্তিযুদ্ধে জয়েন করতে চায় এরকম ছেলেদেরকে তুমি নিয়ে আসো। তো আমার দেখা হয়ে গেল ওনার সঙ্গে। তো উনি সেই সময় আর কাউকে পেলেন না, কারণ প্রথম দিকে কিন্তু সাহস করতো না ছেলেরা যেতে। জি। একটু যখন বিজয়ের সম্ভাবনা দেখা দিল, তখন দলে দলে ছেলেরা গিয়ে যুক্ত হলো। তো আমি যখন যাই তখন শুধু আমাকে একাকেই পেল, এবং আমার পক্ষে যাওয়াও খুব মুশকিল ছিল, কারণ আমরা ওই যে ক্রলিং করতাম, কাঁধে 303 রাইফেল টানতে টানতে কাঁধে দাগ হয়ে গিয়েছিল। আপনি অনেক অসুস্থ হয়ে গিয়েছেন। হ্যাঁ, আমার বাম পায়ে গ্যাংগ্রিন হয়ে গিয়েছিল। আহা। তো আবার আমরা তো ওই পথ ধরে যেতে পারবো না, আমরা লঞ্চেও যেতে পারবো না, কারণ সব জায়গায় মিলিটারি। জি। তারপরে তাদের দালালরা তখনও রাজাকার গঠন হয়নি, এরা ধরে ফেলবে। তো সেই জন্য আমরা ওই জঙ্গলের আশেপাশে থেকে খাল বিল সাঁতরে তারপরে গিয়ে এই ঝালকাঠি, স্বরূপকাঠি এমনি করে 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 বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা হয়ে কালীগঞ্জের ওইখান থেকে রাত্রে ঝাঁপ দিলাম নদীতে। তারপরে অনেক স্রোত ছিল, ঢেউ ছিল। তো যেতে যখন হবে, পুলিশ আর্মির গুলি খাওয়ার চেয়ে যদি নদীতে ডুবে মরি তাও ভালো, তাও যাও। তা ওপারে কাছাকাছি যাওয়ার পরে গিয়ে জানলাম ওটার নাম হিঙ্গলগঞ্জ। আচ্ছা। হাসনাবাদের কাছে। ওইখানে গিয়ে উঠলাম। তো ওইখান থেকে আমরা হাসনাবাদ চলে গেলাম। তো বরিশালের যিনি এমএনএ ছিলেন মঞ্জুর সাহেব, ওনার একটা লঞ্চ ছিল। সেই লঞ্চে আমরা 3 দিন আমি ছিলাম, উনি ছিলেন খলিল হাজরা সাহেব। তো ওইখান থেকে রিক্রুট করতে যেদিন এলেন আমাদেরকে, ওই তাদের মধ্যে একজন বাঙালি অফিসার ছিলেন। তো আমাকে ওই অবস্থায় ঘোড়াতে দেখে উনি আমাকে নজর করছিলেন। উনি বলে, এই দাঁড়াও, তোমরা কি ওকে যুদ্ধে পাঠাবে? তো ওনার কথা শুনে সবাই থমকে গেল। দেখছো ওর পাটা কিরকম ফুলে গেছে, ওকে শিগগির পাঠাও। উনি করলেন কি, ওনার জিপে করে আমাকে দমদম ক্যান্টনমেন্টে পাঠিয়ে দিলেন। আচ্ছা। চিকিৎসার জন্য। এবং সেখানে আমার পা কেটে ফেলার সিদ্ধান্ত হয়েছিল। আল্লাহ। কিন্তু একজন ইয়াং ডাক্তার, আমার সঙ্গে তার বেশ ভাব হয়েছিল, কথাবার্তায় চিন্তা চেতনা খুব মিলে গিয়েছিল। সে বলল যে আপনি এখনই রাজি হবেন না, আমি একটা টেস্ট করব, পা কাটা লাগবে কি না লাগবে সে টেস্ট হবে। একটা লম্বা সূঁচের মতো একটা নিয়ে এলেন। তো ওইটা স্যাভলন জাতীয় কিছু দিয়ে
মুছে আমার ওই পায়ের মধ্যে ঢোকাচ্ছেন নিচের দিকে। ও ওই জায়গাগুলো তো পচে গেছে, আমি আমি কিছু হয় না। যেতে 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 ওই হাঁটুর কাছাকাছি এসে যখন ঢোকালেন তখন চিৎকার করে উঠলাম। হয়েছে মানে আমি ব্যথায় চিৎকার করে উনি খুশিতে বলে আরে হয়েছে, আপনি বেঁচে গেছেন। বাহ। আমি বললাম কীরকম? যে আপনার পা কাটতে হবে না, এখনো এটা হাঁটুর নিচে আছে। তো ওনাদের কেটে ফেলার ডিসিশন নিয়েছেন, আপনি আজকে স্বাক্ষর করে চলে যাবেন যে আপনি এই পা কাটতে রাজি না। তাহলে আমার এটা সারবে কী করে? উনি একটা ওষুধ লিখে দিলেন। ওষুধ না, একটা ফার্মেসি, এই ফার্মেসির পিছে একটা সময় দিলে এই নির্দিষ্ট সময় উনি রোজ যাবেন এবং উনি ঠিকই যেতেন এবং ওই ডাক্তারদের যে ফ্রি স্যাম্পল পেতেন অথবা উনি জোগাড় করতেন, কারণ আমার কাছে তো টাকা পয়সা নেই। সেই অ্যান্টিবায়োটিক সেই সমস্ত দিয়ে টিয়ে উনি নিজে আমাকে ধীরে 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 অনেক সুস্থ করে দিলেন এবং আমাদেরকে শেষ পর্যন্ত একটা ব্যবস্থাও করে দিলেন যাতে করে আমি বাহাদুরপুর ক্যাম্প স্কুলে আমি শিক্ষকতা করতে পারি। মানে আমি মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত রইলাম, কিন্তু ওই যুদ্ধে সরাসরি গেলাম না, কারণ আমার ওই পা নিয়ে যুদ্ধ করার উপায় তখন আর ছিল না। এবং শিক্ষক হিসেবেও আপনি সে সময় এত জনপ্রিয় হয়েছিলেন, আমি শুনেছি যে আপনি পড়াশোনা করাতেন কম কিন্তু বিনোদন দিতেন বেশি আসলে, এবং আপনাকে সবাই হ্যামিলনের বাঁশিওয়ালা হিসেবে দেখত। আমি এখনো বিশ্বাস করি যে ক্লাস যদি বিনোদনের না হয় তাহলে ছাত্ররা ভালোভাবে শিখবে না। কারণ ওইখানে যে সমস্ত স্টুডেন্টস আমার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা, তাদের কেউ বাপ হারিয়েছে, মা হারিয়েছে, কেউ সব হারিয়েছে, সে একা বেঁচে আছে। ওরা কি শিখবে এইরকম হাড় হাড্ডি শুধু শরীরে? তো আমি চিন্তা করলাম যে এদেরকে আনন্দ দেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রথম দিনই আমি ওদেরকে কিছু ম্যাজিক দেখালাম। ম্যাজিক তো সবাইকে টানে, তো বাচ্চাদেরকে টানে সবচেয়ে বেশি। তো আমি বললাম কালকে আবার ম্যাজিক দেখাবো, তুই তোমার বন্ধুদেরকে নিয়ে আসবে। পরের দিন দেখি যে দল বেঁধে চলে এসছে। আমি যখন প্রথম গেলাম তখন ওইখানে যারা শিক্ষক ছিলেন বলে আমাদের ডাকে আসে না ওরা, ডেকে পাই না, তো আপনি তো মিরাকেল ঘটিয়ে দিয়েছেন, এখন দল বেঁধে চলে আসছে। তো আমি পরের দিন করলাম এবং ওই ব্ল্যাকবোর্ডটা আমার খুব সাপোর্ট হলো। আমি ওই ব্ল্যাকবোর্ডে ছবি এঁকে এঁকে দেখে বোঝাতাম। তো ওই ছবি আঁকাও কিন্তু ওরা খুব পছন্দ করে। তো কখনো ম্যাজিক, কখনো ছবি আঁকা, কখনো বাঁশি বাজানো, এইরকম করে 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 এবং পরবর্তীতে এত জনপ্রিয়তা বেড়ে গিয়েছিল আপনি প্রধান শিক্ষক হয়ে গিয়েছিলেন। পরবর্তীতে না, ওইখান থেকে স্বাধীন হওয়ার পরে আচ্ছা, ওই ক্যাম্পেই আমাদের এলাকার কিছু লোক ছিল, তারা আমাকে অফার করলো যে আপনি এত ভালো শিক্ষক ছিলেন, আপনি সমুদ্রকাঠি স্কুলের শিক্ষকতার দায়িত্ব নেন। তা আমি দেখলাম যে অফারটা ভালো, আমি শিক্ষক হয়ে গেলাম। এবং পরবর্তীতে আপনি যখন স্বাধীনতার পর আপনার বাড়িতে ফিরে আসেন, এও শুনেছি যে সেই সময় আপনার বাড়ি নিয়ে গিয়েছিল এবং আপনার রং তুলি, ইজেল, মানে সবকিছু, মানে বাড়ির ফ্লোরের সিমেন্ট পর্যন্ত খুঁড়ে দেখেছে যে মধ্যে কোনো লুকানো সোনার জিনিস সমস্ত আছে কি না, এই সমস্ত মানে কিচ্ছু ছিল না। সে সময় আপনারা পারিবারিকভাবে কিভাবে সামলেছিলেন? দুরন্ত কষ্ট, মানে ঘর নাই, বাড়ি নাই, জামা নাই, কাপড় নাই, তো কঠিন।
সেই দারিদ্রতা দেখে আসা মানুষ একজন আপনি এখন আমাদের জুয়েল হয়ে থেকেছেন এবং আপনার নিজের গুণেই। পরবর্তীতে আরেকটি ধাক্কা খেয়েছিলেন আমার যতদূর মনে হয় 1977 সালের 27 ফেব্রুয়ারি। আপনার এক বন্ধুর বাড়িতে বোধহয় আপনার জাদুর অনেক সরঞ্জাম ছিল, সেটি পুড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। ওইটা এটা কি ছিল ডাকাতরা? ডাকাতরা, হ্যাঁ। আচ্ছা। তো পুড়িয়ে দেওয়ার ফলে আমি এতদিন বসে যে ম্যাজিকের জিনিসপত্র রেডি করেছিলাম সেগুলো আবার সব পুড়ে গেল। আমি কিন্তু আবার জেগে উঠেছিলাম, কিন্তু আবার জুয়েল ভাই, আপনি আজকে পডকাস্টের শুরুতে বলছিলেন না যে অনেকে যারা সাহস করে এগিয়ে যেতে পারে এবং পিছলে পড়েও উঠে দাঁড়াবার শক্তি পায়, হ্যাঁ। তারাই আসলে বিজয়। একদম। আপনার ক্ষেত্রেও কিন্তু সেটি, কারণ আপনাকে সবার পদে পদে ক্ষেত্রেই তাই। সবার ক্ষেত্রে তো অবশ্যই, মানে আপনি সফল হয়েছেন আপনার জার্নিটা আমি দেখছি যে আপনাকে পদে পদে ধাক্কা দেওয়া হয়েছে। একবার হয়তো আপনার বাড়ি তুলে নিয়ে গিয়েছিল, একবার বাড়ি পুড়িয়ে দিয়েছে এবং আপনার এই যে পা কেটে ফেলার উপক্রম হয়েছিল, কিন্তু কোনো কিছুতে আপনি আসলে পিছু হটেননি, আপনি সামনে এগিয়ে গেছেন। এটা করতেই হবে। এটা জীবনে কিছু যদি করতে কেউ চায়, জীবনে ভালো কিছু করতে হলে তার এই সাহস থাকতে হবে। বা এবং পরবর্তীতে আপনি দ্বিগুণ উদ্যমে, আমি শুনেছি যে এই জাদুর সরঞ্জাম কিংবা বাঁশি এবং সবকিছু এত দারুণভাবে সংগ্রহ করেছেন, পৃথিবীর একটি শ্রেষ্ঠ সংগ্রহশালার একটি আপনার এখন রয়েছে। বিনার সঙ্গে বলতে পারি যে হ্যাঁ, কি কি আছে সেখানে? সেখানে ম্যাজিকের সব জিনিসপত্র তো আছেই। হুম হুম। হিউজ বইয়ের কালেকশন আছে, আমার রিসার্চ সেন্টার আছে, আচ্ছা। আমার ওয়ার্কশপ আছে, মানে বাঁশি আছে অনেক। সবই আছে। বাঁশিও আছে, হ্যাঁ। কটি বাঁশি হবে? বাঁশি 3 সেট বাঁশি আছে আমার, অনেকগুলো। বাহ বাহ, একদিন হয়তো সেটা নিয়ে কি বলবো, ডকুমেন্টারি ফিল্মও হতে পারে। হতে পারে। ইনফ্যাক্ট আপনাকে নিয়ে একটা বায়োপিক ফিল্ম হওয়া উচিত, কারণ আপনার জীবনের এত গল্প এবং এত বাঁক রয়েছে, সেটি আমাদের জন্য অনেক ইন্সপিরেশনের। থ্যাংক ইউ। বা আমরা একটু যখন মুক্তিযুদ্ধ থেকে আপনি ফিরলেন, আপনার যখন পদে পদে ধাক্কা খাচ্ছিলেন, সেই সময় আব্দুল্লাহ আবু সাইদ স্যারের কাছ থেকে একটি আহ্বান পেয়েছিলেন, সেই হ্যাঁ। গল্পটা একটু শুনতে চাই। ওই 77 সালে সব পুড়ে যাওয়ার পরে টেলিগ্রাম আসতে শুরু হলো। আচ্ছা। টেলিগ্রাম আসে ঢাকা টিভিতে শো করার জন্য। আচ্ছা। তো আমি কি দিয়ে শো করবো, আমার তো সব পুড়ে গেছে, আমি রেখে দিতাম। আবার 2-4 দিন পরে আবার টেলিগ্রাম, আমি রেখে দিই। আমার একজন বন্ধু এটা লক্ষ্য করেছে, বলে টেলিগ্রাম আসে আর তুই পকেটে রেখে দিস, টেলিগ্রাম তো জরুরি বলে টেলিগ্রাম আসে, কী ব্যাপার দেখি তো। ওই তখন আর একটা টেলিগ্রাম আসছে, তো দেখে যে এরকম টেলিগ্রাম আসছে আবদুল্লাহ হোসেন, এবং সেগুলো তখন তো আসছে মাদার সিরিয়াস কাম শার্প, এইরকম আসছে তো। জি জি জি। কিন্তু উনি ডিটেল করে আচ্ছা। টেলিগ্রাম পাঠাতেন। তো শেষে আবদুল্লাহ আবু সাইদ। তো আমার ওই বন্ধু বলে, এই তুই আবদুল্লাহ আবু সাইদ সাহেবের নাম জানিস? বললাম না তো। বলে এই জন্য উনি ওনার শোয়ে কেউ অংশ নিতে পারলে তার জীবনটা ধন্য হয়ে যায়, আর তুই টেলিগ্রাম আসছে আর তুই পকেটের মধ্যে রেখে। আমি বললাম আমি কি করবো, কি আমার তো সব পুড়ে গেছে, আমার তো কিছু করতে হবে। বলে না, এইরকম একজন মানুষ টেলিগ্রামের পর টেলিগ্রাম করছেন আর তুই যাবি না, এটা তো হয় না। তুই অন্তত সরি বলার জন্য তুই যাবি। আমাকে একরকম জোর করে লঞ্চে তুলে দিল, ওই যে চলে এলাম। তারপর আর উনি আর যেতে। এক্ষেত্রে আমি ধন্যবাদ জানাই আব্দুল আবু সাইদ স্যারকে। তিনি আসলে কত দিকেই যে আলো ফেলেছেন, একজন জুয়েলাইজকে আমাদের সামনে উপস্থাপন করেছেন। পাশাপাশি আপনার বন্ধুকেও ধন্যবাদ জানাতে চাই, কারণ তিনি ইনসিস্ট না করলে নিশ্চয়ই আপনি যেতেন না আসলে। আমি চিনতাম না তো।
একজন সফল মানুষের সফলতার পেছনে অনেক অনেক নেপথ্যের নায়ক থাকে, একদম। আমরা তাদেরকে স্মরণ করতে চাই। তো তারপর আব্দুল আবু সাইদ স্যার আপনাকে ঈদের আনন্দমেলায় বোধহয় হ্যাঁ, হ্যাঁ, একটি প্রথম, অংশের হ্যাঁ। সুযোগ দিয়েছিলেন এবং সেটি বোধহয় যে সেই দুখণ্ডিত না, 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 সেটা আচ্ছা। ছিল একটু শূন্যে- মেয়েকে শূন্যে ভাসানো। আচ্ছা আচ্ছা শূন্যে ভাসি, তারপরে পাস করে প্রমাণ করলাম যে সে সত্যি শূন্যে ভাসছে, বাহ এবং এইটা খুবই চাঞ্চল্য সৃষ্টি করেছিল একদম। দর্শকের মধ্যে। বাহ। তারপর যেটা বলছিলেন 1981 সালে আপনি আমেরিকাতে গিয়েছিলেন এবং সোসাইটি অফ আমেরিকান ম্যাজিশিয়ানসদের আমন্ত্রণে আপনি সেখানে জাদু দেখিয়েছিলেন। আমি শুনেছি যে সেখানে 2000-এর মতো ম্যাজিশিয়ান Magician ছিল ছিল। এবং বাংলাদেশের মতো একটি দেশ যে 10 বছর আগে স্বাধীন হয়েছে সেই দেশের একজন জাদু শিল্পী এবং সেখানে যাওয়ার পরে পুরস্কৃত হয়েছিল এবং আদর্শ পারফর্মারের সম্মাননা পেয়েছিল। তো এটি তো অনেক বিশাল একটা ব্যাপার ছিল সে সময়। হ্যাঁ, আনএক্সপেক্টেডই ছিল। আমি নিজেও আশা করিনি। বাহ বাহ কারণ আমি তো, বিদেশিরা কীরকম ম্যাজিক শো করে আমার তো জানা ছিল না। জি আমরা একটা সিরিজ হয়েছিল বিটিভিতে, দ্য ম্যাজিশিয়ান। আচ্ছা সেটা ম্যাজিশিয়ান, কিন্তু কাহিনীর সঙ্গে ম্যাজিশিয়ানের রোল ছিল, একটা গল্প আচ্ছা ধারাবাহিক। তো ওইটা দেখেছি, তো তাতে ম্যাজিক শো কী করে করে ওরা, এটা আমি নিজেও জানতাম না। তবে আমি বই পড়েছি, বই পড়ে কিছু আইডিয়া হয়েছে। আমি নিজে কিছু শো করেছি ইতিমধ্যে, এতদিন শো করে করে, কারণ ওই টিভিতে যাওয়ার পরে থেকে আমি তো পুরো বাংলাদেশ আমি ঘুরেছি। তখন Show এক্সিবিশন করেছেন। হতো, হ্যাঁ, এক্সিবিশন হতো। সেই এক্সিবিশনে, তারপরে এক্সিবিশন ছাড়াও বিভিন্ন থিয়েটার হলে আমি শো করেছি। করে করে আমার নিজের মতো করে আমার একটা জায়গা তৈরি করেছেন এবং সেই জায়গার বদৌলতেই আসলে 1993 সালে আমাদের রাষ্ট্রীয় সম্মাননায় আপনাকে ভূষিত করা হয় এবং 21 পদক। আমি শুনেছি এটির পেছনেও একটা গল্প আছে। 1 বছর আগেই নাকি আপনাকে সেরকম একটা সম্মাননা দেওয়ার কথা ছিল, কিন্তু আপনি চিঠি লিখে প্রতিবাদ জানিয়েছিলেন। কেন? হ্যাঁ, ব্যাপারটা ছিল কি, আহ, আমি তো খুব খুশি। আমার বাড়িতে এসছেন এক ভদ্রলোক, বোধহয় ডেপুটি সেক্রেটারি হবেন। তো উনি খুব খুশি মনে এসছেন যে আপনাকে মনোনীত করা হয়েছে। তো আমি তো খুশি মনে পড়তে গিয়ে দেখি জাদুবিদ্যায়, তো হঠাৎ জাদুবিদ্যা দেখে আমি দেখলাম যে বাংলায় জাদুবিদ্যার কনোটেশন একাধিক। ওই যে যারা প্রতারণা করে, জি, জি, জি। মানুষকে ভুল বোঝায়, ব্ল্যাক ম্যাজিক? ব্ল্যাক ম্যাজিক, চটি চালান, এই সেই নানা রকম জি, জি। জিন ভূতানে, এই সমস্ত। তো আমি টিয়া বললাম, পাখি নিয়েও? হ্যাঁ, এইটা আমি তো এর অ্যাগেনস্টে। জি, জি। আমি, এটা যে একটা শিল্প, এটা যে বিজ্ঞান নির্ভর শিল্প, এটা যদি জাদু শিল্পে হয় তাহলে আমি নিতে রাজি আছি। বললে সব তো শেষ হয়ে গেছে, এখন আর তো সময় নেই। তো সে বছর আর হল না। পরের বছর আমি তখন বরিশাল মেডিকেল কলেজের 25 বছর পূর্তিতে ওখানে আমি শো করছি। আচ্ছা সেই সময় ডিসি সাহেব দলবল নিয়ে এসছেন, যে এরকম একটা ফোন এসছে, কালচারাল সেক্রেটারি সাহেব ফোন করেছেন। কালচারাল সেক্রেটারি চুয়াডাঙ্গার এক ভদ্রলোক ছিলেন কালচারাল সেক্রেটারি। তো উনি আমার সঙ্গে ফোনে কথা বললেন, ওই ডিসির স্পেশাল ফোন থাকে না, লাল জি, জি। টেলিফোন, জি ওই ফোনে। তো উনি বললেন যে এর আগে যিনি গিয়েছিলেন আপনার ওখানে, তিনি এমন সুন্দর নোট রেখে গেছেন যে আমাদের আর কোনো যুক্তি খুঁজে বার করার দরকার হয় না, আপনাকে জাদু শিল্পেই দেওয়া হবে আপনি যদি সম্মতি দেন। আমি বললাম হ্যাঁ। তা বললি
তাহলে তো আগামীকালকে আপনাকে এসে একটু সাইন করতে হবে। আমি বললাম, আগামীকাল তো যেতে পারবো না, কারণ আমার আগামীকালকে শো আছে। শোয়ের পরে পরশু আমি রওনা করবো, তারপরের দিন আসবো। তারপর উনি চিন্তা করে বললেন যে আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি ট্রাস্ট করি, আমি ফাইলটা পাঠিয়ে দিই, আপনার যেখানে স্বাক্ষর লাগবে সেই পোর্শনটা আমি রেখে দিই। উনি রেখে দিলেন, আমি ঠিকই পরবর্তীতে আপনি নির্দিষ্ট সাইন দিনে করেছিলেন। গিয়ে স্বাক্ষর। তবে আপনার গার্ডসের কিন্তু সাধুবাদ জানাতেই হয়, কারণ আপনি যে জাদুবিদ্যাকে যদি মেনে নিতেন না, হয়তো না, বছরের পর বছর সেটাই আসলে হ্যাঁ, হয়তো পালন করা হতো আর কি। পরবর্তীতে যেটা হয় যে 1993 সালে তো আপনি রাষ্ট্রীয় সম্মাননা পেলেন এবং তার আগে আপনি আন্তর্জাতিক শো করেছেন এবং এখন পর্যন্ত আজ অবধি আপনি জাদু শিল্পকে আসলে বিশ্বের বিভিন্ন দিকে পৌঁছে দিয়ে যাচ্ছেন এবং আমি দেখেছি, আমি যখন থাইল্যান্ডে গেলাম এবং ব্যাংককে না কোথায় যেন যে ম্যাজিক মিউজিয়াম আছে এবং সেখানে গিয়ে দেখলাম যে একটা পোস্টার এবং সেখানে লেখা বড় করে জুয়েল আইচ। থ্যাংক ইউ, এত প্রাউড ফিল থ্যাংক করেছিলাম, ইউ, যেটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। থ্যাংক ইউ সো মাচ। বাহ! এবং আরো কিছু আপনার গল্প আছে, যেমন 1988 সালে 88 সালের বোধহয় 18 অগাস্ট আপনি যে গ্র্যান্ড স্কেল মেন্টাল ম্যাজিক ও এবং হ্যাঁ, লন্ডনে হ্যাঁ গিয়েছিলেন লন্ডনে। এবং সেখানে খুব ইন্টারেস্টিং কিছু গল্প আছে। আপনাকে চোখ বেঁধে দেওয়া হয়েছিল। কি হয়েছিল? আহ, ওটা হয়েছিল কি, আহ, ওইখানে আমাদের শো খুব ওয়েল অ্যাক্লেমড হলো। আচ্ছা। তো তারপরে জার্নালিস্টরা, ওরা আমাকে আমি মেন্টালিজম করেছিলাম, ম্যাজিকের একটা ফর্ম। জি। তো আমি বললাম যে এটা আমি আউটডোরও করতে পারি, কেমন? তো আমি বললাম যে কোথাও আমাকে না জানিয়ে কিছু রেখে দিলে, যিনি রেখে দেবেন আমি তার হাত টাচ করে আমি সেই গোপন জায়গা থেকে সেই জিনিসটা নিয়ে আসতে পারবো। তো এটা খুব ইন্টারেস্টিং হলো, জানাজানি হয়ে গেল। তো আমি এইটাকে আরও একটু বাড়ালাম, যে আমার চোখ বেঁধে দেওয়া হবে, চোখ বেঁধে দেওয়া অবস্থাতে আমি ওনার হাত ধরবো না, উনি একটা রুমালের এক কর্নার ধরবেন, আমি অন্য কর্নার ধরবো। মানে ইউ আর সো কনফিডেন্ট দ্যাট আপনি সেটা করতে হ্যাঁ। চাইলেন। আমি এভাবে করে 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 আমি ঠিক গিয়ে ওই চাবিটা বার করলাম, চোখ বাঁধা কিন্তু। এরপরে ওই ধরে ধরে ওই চাবিটা কোন গাড়ির সেইটা চোখ বাঁধা অবস্থায় গিয়ে আমি সেই গাড়িটা পিক করলাম। মাই গড। তারপরে সেই গাড়ি স্টার্ট করলাম, আমার পেছনে দুজন সাংবাদিক আর ওই ওই ভদ্রলোক যিনি এতক্ষণ আমার সঙ্গে এবং সেখানে নাকি 500 মানুষ ছিল। হ্যাঁ, ওই দর্শক জি। এবং সাংবাদিক মিলে। তারপরে আমি ওই চোখ বাঁধা অবস্থায় লন্ডন শহরের মেইন রাস্তাগুলো ঘুরে এসে আবার ওইখানে ফিরে আসলাম, এই ট্রাফিক লাইট ফাইট সব কিছু মেনে কোনো অ্যাক্সিডেন্ট না করে আমি চলে আসলাম। তো এইটা এইটা পত্রপত্রিকায় খুব ফলো করে ফলো প্রচার করে করেছিল। শুধু সেটা না, আমার 1996 সালের কথা মনে আছে। তখন তো ওয়ার্ল্ড কাপ জ্বরে আমরা সবাই আক্রান্ত। ওয়ার্ল্ড কাপ ক্রিকেট চলছিল হ্যাঁ। এবং ফাইনালে ছিল শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়া। আপনি ভবিষ্যৎবাণী করেছিলেন এবং প্রেস ক্লাবে সব সাংবাদিকদের সামনে যে শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার মধ্যে শ্রীলঙ্কাই চ্যাম্পিয়ন হবে এবং 245 রান করবে, 7 উইকেটে জিতবে এবং ম্যান অফ দ্য ম্যাচ হবে আরাবিন্দর ডি সিলভা। হ্যাঁ, পরবর্তীতে সেটাই হলো। হ্যাঁ কিভাবে হয়েছিল, সম্ভব জুয়েল হয়েছিল। ভাই? ওই ওই যে মেন্টালিজম বললাম, প্রিডিকশন, আগে থেকে গেস করা, ইনটুইশন। আচ্ছা, ইনটিউশন তো আসলে সৃষ্টিকর্তা প্রদত্ত, আল্লাহ প্রদত্ত একটা ব্যাপার, কিন্তু
হয় না যে কিছু কি টেকনিক কিংবা চর্চাও অ্যাপ্লাই করতে হয়? ও ইয়েস, তা তো বটেই। তা না হলে এত দুঃসাহস তো নেওয়া যাবে না। তাহলে আমি আমি যদি না হয় সবার সামনে আমি অপমানিত হব জি, না। জি। সেটা আপনাকে হতে হয় না। আপনাকে স্ট্যান্ডিং না। ওভেশন জানানো হয়েছিল সে হ্যাঁ, সময় এবং পত্রিকায় কিন্তু সেটাও আমাদের দেশে ফলাও করে প্রচার হ্যাঁ, হ্যাঁ, হয়েছিল। হ্যাঁ। সেটা আমার মনে আছে। তো আপনি তো বিশ্বের বিভিন্ন রাষ্ট্র নেতাদের সামনেও পারফর্ম করেছেন। একটু শুনি বেশ কয়েকজনের নাম। রাশিয়া থেকে আমাদের একবার অফার এলো, কিন্তু যেতে দেওয়া হলো না। ওই ওই প্রোগ্রামটায় যেতে না দেওয়ায় একদিন সন্ধ্যার পরে একজন বাঙালি আর একজন নর্থ কোরিয়ান অফিসার, এম্বাসির এলেন। আমি বললাম যে আপনি জানিয়ে আসবেন না, এরকম বিদেশি লোক? বললেন না, জানিয়ে আসলে তো অসুবিধা হবে, ট্রাক করবে। আমরা জানি যে গত বছর রাশিয়ায় যেতে দেওয়া হয়নি আপনাদেরকে। নর্থ কোরিয়ায় কিম ইল সুংয়ের আমন্ত্রণে তো গেলাম, এবং সেখানেও আমাদের খুব ওয়েল অ্যাক্লেমড হলো। কিম ইল সুংয়ের বাড়িতে আমরা একসঙ্গে লাঞ্চ করেছি। তারপরে এই যে ইউনাইটেড আরব আমিরাত, ইউএই, জি। শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান, ওনার প্যালেসে একসঙ্গে বসে আমরা ডিনার করেছি। তারপরে জাপানে জাপানে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। একদম সামনের সারিতে বসেছিলেন খুব সুন্দরী এবং পরিপাটি এবং খুবই চনমনে এক মহিলা, ইয়াং মহিলা। জি। তো ন্যাচারালি তাকে আমার ম্যাজিকের এতে দর্শক দরকার। আমি তাকে জিজ্ঞেস করলাম যে সে মঞ্চে আসতে রাজি কিনা। হ্যাঁ, গটগট করে চলে এলো। আসার পরে তো আমার হাতটা তাকে ধরতে বললাম, ধরল। আমি আমার হাতের মধ্যে একটা সিল্ক রেখে ওইটা আমার হাতের মধ্যে ঢুকিয়ে দিতে বললাম, দিল। তারপরে তার হাতের মধ্যে থাকা অবস্থায় নাই হয়ে গেল। এখন তো কোথায় যেতে পারে? তার ড্রেসের মধ্যে থেকে আমি টেনে বার করলাম, আর তো হইচই লেগে গেল। এই শো শেষ হয়ে গেল, আমাদের এমবেসির লোকজন ঘাবড়ে গেছে। উনি ছিলেন জাপানের প্রিন্স, আচ্ছা। প্রিন্সেস, প্রিন্সেস, রাইট। জাপানের প্রিন্সেসের দিকে টাচ করা যাবে না, এই ওদের নর্ম। উনি টাচ তো শুধু নয়, মানে তাকে ধরে আনলাম, আমার হাত ধরলো, তাকে আবার আমি একটা ফুল গিফট করলাম। আবার নামার সময় সে আবার গালে গাল লাগিয়ে একটা কিস করার মতো এ করলো। এটা করে গ্রিট করে। সভ্য দেশে, জি। হ্যাঁ, এগুলো করে। তো যাই হোক, এইরকম অনেক অনেক বাহ, এক্সপিরিয়েন্স বাহ। আছে। সত্যিই তাই। তো একটি বিষয়ে মানে আপনি যে এতজনের কথা বললেন, সেটা সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক থেকে রাষ্ট্রনেতাদের, শুনছি আর ভাবছি যে এই মানুষটার সামনে আমি বসে আছি। তবে একটি বিষয় কিন্তু আমি অনেক বেশি জেলাস। সেটা কি আপনি জানেন? কি করে জানবো? সেটা হচ্ছে রোমান হলিডে ও, সিনেমাটা তো আমরা অনেকেই দেখি এবং রোমান হলিডের নায়িকা অড্রে অড্রে হেপবার্নকে যখন হেপবার্ন। আমি দেখি ভাবি যে ইস, তাকে যদি কখনো সামনাসামনি দেখতে পেতাম এবং তিনি যদি এখন থাকতেন, অভিনয় করতেন, মানে তার দিকে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করে। এবং সেই অভিনেত্রী নাকি আপনার হাত ধরে হেঁটেছিলেন। হাত ধরে হেঁটেছিল না, একসঙ্গে বসেছিলাম এবং একসঙ্গে ডিনার করেছি। উনি তার পাশের সিটে আমাকে
বসালেন এবং ওই আমেরিকানরা করে কি ফর্ক এবং নাইফ দিয়ে স্টেক কেটে তারপরে নাইফটা রেখে ফর্ক দিয়ে খান। জি। ওই নাইফের কাজ হয়ে যাওয়ার পরে একটা হাত দিয়ে আমার বাহু ধরে মানে আমার কাছেও এটা একটা বিরাট গিফট মনে হয়। মানে এটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল আমাদের এখানেই একটা ইয়ে ছিল, ইউনিসেফ। ও, বাংলাদেশে এসেছিলেন হ্যাঁ, তিনি? ইউনিসেফ করেছিল, আয়োজন করেছিল। তো আপনাকে যে পাশে বসিয়ে আপনাকে যে স্পর্শ করা, মানে আপনার কথা, আপনার গুণের কদর আসলে তিনি কিভাবে পেয়েছিলেন, জানতে পেরেছিলেন আপনার জাদুর কথা? হ্যাঁ, ওই তো তারা সবাই পরিচয় করিয়ে দিল, আমি ইনস্ট্যান্ট কিছু করলাম। ইনস্ট্যান্ট আপনি তার মনের কি জাদু করে ফেললেন, ম্যাজিক ঘটালেন। শি লাইকড মি, শি লাইকড মি অ্যাকচুয়ালি। তার ওয়ার্ডটা কিন্তু লাইক ছিল না, লাভ। তারপর তখন আপনার বিয়ে হয়েছিল? হ্যাঁ, তখন না, তখনও বিয়ে হয়নি। আচ্ছা, তো হতে পারতো না যে আমেরিকা বাংলাদেশ একটা মৈত্রী চুক্তি তো হতে পারতোই। না, উনি আমার রেসপেক্টেড জায়গায়, উনি আমার চেয়ে সিনিয়র, এবং আমরাও তো ওই রোমান হলিডে দেখে টেকে তো ভক্ত হয়েছিলাম, আমি তার ফ্যান। যাই হোক, আরেকটি বিষয় আমার খুব মানে শিহরিত হই যখন আমি জানতে পেরেছিলাম যে আমাদের প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ, তিনি তো আপনার খুব ঘনিষ্ঠ জন ছিলেন এবং তার জীবনের শেষ পেইন্টিংটি তিনি আপনাকে গিফট করে গিয়েছিলেন। এই যে কি হারিয়েছি আমি এটা বলতে পারবো না। এবং ম্যাজিক মুন্সি বলে একটা বই দেখেছিলাম, সেখানে উৎসর্গে তিনি লিখেছিলেন যে জাদুবিদ্যায় এভারেস্টে উঠে গিয়েছেন জুয়েলাজ। এমনিতে তো যারা এভারেস্টে ওঠে তারা একসময় শৃঙ্গ থেকে নিচে নেমে আসে, কিন্তু একে নামানো যাচ্ছে না। ভুলে গেছে, নাম তো ভুলে গেছে। হ্যাঁ, এরকম। এবং তার এমন একটা ধারণা হয়েছিল যে ম্যাজিকে কিছু বললেই আমি সেটা ম্যাজিক বানিয়ে ফেলতে পারি। তিনি তো আপনার কাছ থেকে ম্যাজিকও শিখেছিলেন, তাই না? হ্যাঁ, উনি আগেই জানতেন, আগেই ম্যাজিক জানতেন, কিন্তু সেইটার আরও রিফাইনমেন্ট সেগুলো আমি তাকে করেছি। এবং বাইরে গেলে পরে আমার জন্যে গিফট হিসেবে ম্যাজিক নিয়ে আসতেন। বাহ বাহ। তো সেগুলো নিশ্চয়ই আপনার সংগ্রহশালায় আপনি রেখে হ্যাঁ, দিয়েছেন। আছে অবশ্যই। তো হুমায়ুন আহমেদকে নিয়ে শুনলাম, এবার হুমায়ুন আজাদকে নিয়ে শুনি, প্রয়াত। ওনার সঙ্গে আমার খুব ভালো ছিল, আমরা খুব কাছাকাছি থাকতাম লেক সার্কাস কলাবাগানে। তো ওই তার বাড়িতেও আড্ডা হতো, আবার ইয়েতে আজিজ কোঅপারেটিভ মার্কেট আছে না, বইয়ের সুপার মার্কেট, আজিজ সুপার মার্কেট, ওখানেও হতো। তো ওনার সঙ্গে আর হুমায়ুন আহমেদের সঙ্গে আড্ডার আবার ধরন ছিল আলাদা। হ্যাঁ, উনি করতেন কি, উনি গল্প সল্প করে পরে পরখ করার জন্যে উনি এক ধরনের খোঁচা মারতেন। তো প্রথম দিকে এটা আমি নিতাম, তারপরে আমি বুঝলাম যে আমার তো কাউন্টার খোঁচা দিতে হবে। ওনার কাছে গেলে পরে আমিও কাউন্টার খোঁচা রেডি করে যেতাম। এবং মানে আপনি ডিফেন্স মেকানিজম শিখে গিয়েছিলাম, কারণ উনি যেহেতু এটা করেন, সব প্রত্যেক দিন যে করতেন তা না, মজায় মজায় যেত, হাসি ঠাট্টায় যেত, কিন্তু এইটাও করতেন। ওইটা যেদিন করতেন সেদিনে আমি ওই কাউন্টারটা দিতাম, যার ফলে ওই কাউন্টার পাওয়ার পরে ওনার ওই খোঁচা দেওয়াটা বন্ধ হয়ে গেছিল। তো আমরা হুমায়ুন আহমেদকে নিয়ে শুনলাম, হুমায়ুন আজাদকে নিয়ে শুনলাম, এবং প্রয়াত অভিনেতা হুমায়ুন ফরিদি, যিনি আপনার আরেকজন কাছের মানুষ ছিলেন। এবং কি ভালোবাসতো বলার মতো না। এই ফেব্রুয়ারিতেই তার মৃত্যুবার্ষিকী ছিল, গত 13 ফেব্রুয়ারি।
তো তার সাথে তো আপনার অসংখ্য স্মৃতি। একটু মজার স্মৃতিটা শুনি। একবার ৪২ পদের মাছ করেছিলেন আপনার জন্য। এই অকল্পনীয় আমাকে সে তখন ৪২ হি কুডন্ট অ্যাফোর্ড দ্যাট, তখন তার আর্থিক অবস্থা মোটেই ভালো না। তো এই বিকেন্দ্র নুন স্কুল সিদ্ধেশ্বরী, জি, জি। ওইখানে একটা একতলা বাড়িতে সে থাকতো তখন। তো আমাকে একদিন ফোনে বলে, বন্ধু তুমি আমার বাড়িতে একদিনও খাও নাই, আগামী শুক্রবার দুপুরে আমাদের বাড়িতে খাবে। বলে আচ্ছা ঠিক আছে আসবো। তো তুমি কি কি খেতে পছন্দ করো? আমি বললাম বাঙালি ভাত মাছ আর কি। আচ্ছা ঠিক আছে। তারপরে গেলাম, গল্প সল্প করার পরে ওই তার কাজের যে ছেলেটি সে বলল যে আসেন। ভেতরে ঢুকে দেখি কি ওই যে সেই সময় ওই যে ডেকোরেটররা লম্বা লম্বা টেবিল দিত না, এরকম জি, জি, লম্বা জি। লম্বা 3টা টেবিল, তার উপরে বাটিতে সাজানো অসংখ্য বাটি। আমি বলি এ কি? বলে এই আর কি, এইটুকু পাওয়া গেছে। আমি কি রাক্ষস নাকি? এইটুকু পাওয়া গেছে কি? তারপরে বলি করছো কি, কয় রকমের? তারপর ওই সেই ছেলেকে জিজ্ঞেস করে এই কয় রকম? বলে ৪২। অর্থাৎ সে যতগুলো বাজার আছে ঢাকা এবং ঢাকার ওপারে ওই যে কেরানীগঞ্জ, জি, জি। তারপরে আরও কি কি জায়গা আছে না, ওইসব জায়গায় পাঠিয়ে এনেছে। তখন তো মোবাইল ফোন ছিল না। ও কি পরিমাণ মাছ এনেছে একবার চিন্তা করেন, যে ৪২ রকমের আলাদা আলাদা মাছ। তারপর খেতে পেরেছিলেন কটা? সব কি না না টেস্ট না, করতে সব পেরেছিলেন? পাগল নাকি? আপনি একা ছিলেন নাকি সাথে কাউকে না, নিয়ে গিয়েছিলেন? ও আর আমি অধিকাংশ সময় ও আর আমি এক্সক্লুসিভ আড্ডাটা দিতাম। বাহ! মানে ও চাইতো, ও একটা কথা বলতো যে বন্ধু, ও আমাকে বন্ধু বলে ডাকতো, বাহ! আমার এখানে যারা আসে পিওর বন্ধু একমাত্র তুমি, কোনো স্বার্থ ছাড়া বন্ধু। আর সবাই কোনো না কোনো কারণে আসে, কোনো প্রয়োজনে। সেটা নাটকের কারণ হতে পারে, অন্য কারণ হতে পারে। একমাত্র তুমি আসো যার শুধুমাত্র ভালোবাসার টানে আসে। এরকম বন্ধু আমি পাইনি আর। তো এবং সেই বন্ধুকে এখনো আপনি আপনার বুকের ভেতরে এক- রেখে দিয়েছেন। সেটির প্রমাণ আমি পেয়েছি ২ বছর আগে মেরিল প্রথম আলো পুরস্কার Oh, অনুষ্ঠান yes. হলো। এবং সেই অনুষ্ঠান শেষে আপনি বাড়ি ফিরে একটি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। হ্যাঁ, কারণ সেই অনুষ্ঠানে অভিনেতা আফরান নিশো পুরস্কার পাবার পর এবং তিনি সবসময় হুমায়ুন ফরিদীকে স্মরণ করেন। ও এবং সেটি দেখে আপনি আবেগ আপ্লুত হয়ে লিখেছিলেন যে ফরিদীকে আমি এখনো পাগলের মতো ভালোবাসি, কিন্তু আজ একজন তরুণ অভিনেতা আমার থেকেও বেশি ফরিদীকে ভালোবেসে একদম আমাকে হারিয়ে দিল এবং একদম এই একদম পরাজয়ের সুখ যে কি তীব্র আজ আমি বুঝতে পারছি। একদম একদম মানে আমার গা কাটা দিয়ে ওঠে। আপনি কি জানেন? এবং আপনার এই পোস্টটি দেখার পর আফরান নিশো আমার কাছে আপনার নাম্বার চেয়েছিলেন এবং আপনার সাথে যোগাযোগ করেছেন তারপরে এবং পরবর্তীতে দেখা আপনাদের হয়েছে, দেখা হয়েছিল। জড়াজড়ি করেছি। এবং এই যে আপনি ফরিদী ভাইকে কেউ সম্মান করলে এখনো তার পাশে দাঁড়ান কিংবা তাকে আপনি অ্যাপ্রিসিয়েট করেন, এটিই তো আসলে বন্ধুত্বকে বাঁচিয়ে রাখা। একদম এটা হুমায়ুন আহমেদের ব্যাপারেও একই কথা, জান প্রাণ দিয়ে ভালোবাসত। এবং এই ধরনের কথা হুমায়ুন আহমেদ আমাকে বলতো, যে আমার কাছে আসে অনেকে, আড্ডা হয়, কিন্তু কোনো ইয়ে ছাড়া, স্বার্থ ছাড়া। আমরা দুজন স্বার্থ ছাড়া বন্ধু।
এবং আপনি সেই ম্যাজিকটা, বন্ধুত্বের ম্যাজিকটা আসলে ছড়িয়ে দিতে পেরেছিলেন বলেই আসলে তারা এরকম ফিল করতো। আমি মনে করি যে স্বার্থের বন্ধুত্ব বন্ধুত্ব নয়, ঠিক তাই, ওখানে কিছু একটা লেনদেনের ব্যাপার আছে। স্বার্থ ছাড়া যে বন্ধু, ওইটা হচ্ছে খাঁটি বন্ধু। ঠিক তাই। আমরা একটু আন্তর্জাতিক কয়েকজন তারকাকে নিয়ে শুনি যাদের ভক্ত আপনি, যেমন লিওনার্দো দা ভিঞ্চি। ও, আমার তো মনে হয় কি পৃথিবীতে ওই রকম দ্বিতীয় আর কোনো মানুষ পা রাখেননি। কারণ এই যে অ্যানাটমি, জি, এটা কিন্তু লিওনার্দো দা ভিঞ্চি মানুষ ওই কবর খুঁড়ে গোপনে উনি শরীর কেটে কেটে সেই মানে উনি, ওনার এত পারফেক্ট, ওনার যে স্কাল্পচারগুলো, আমি রোমে বারবার গিয়েছি ওনার দেখতে, ভাস্কর্য দেখতে। একটা ভাস্কর্য আছে, প্রেমিক প্রেমিকাকে আদর করে দুই হাতে কোলের মধ্যে নিয়েছে, আর প্রেমিকা আহ্লাদে নিজেকে পুরো সমর্পণ করে দিয়েছে, চোখ প্রায় বোঝা। একটা বড় পাথর, বিশাল পাথর কেটে ওইভাবে কি করে তৈরি করা সম্ভব? আনবিলিভেবল। যে হ্যাঁ, মানে সেই ইমোশনটা, সেই আহ, পুরুষ মাস্কুলার, তার শক্তি এবং মাসলগুলো শক্ত, আর মেয়েটি সফট, এই যে দুটা বডির মেল বন্ধন হ্যাঁ করেছে। হ্যাঁ, ওজনে ওর শরীর কম দেবেছে, মেয়েটির শরীর বেশি দেবেছে। এ- অবিশ্বাস্য। এটা যে কি করে উনি পারলেন আমি জানি না। আমরা তো জানি যে রাইট ব্রাদার্স উঠতে পারে হ্যাঁ, সেটা আবিষ্কার করেছে। কিন্তু মানুষ যে আকাশে উড়বে এটা উনি প্রথম চিন্তা করেছেন। সেই চিন্তা করা যায় নাকি? তিনি হেলিকপ্টার উড়িয়ে গেছেন, প্র্যাকটিক্যালি হেলিকপ্টার উড়িয়ে গেছেন। একটা মানুষ এত কিছু করতে পারে। এই যে মোনালিসা ছবিটা এঁকে এঁকে গেছেন, এখনো ওইটা নিয়ে জি। গবেষণা হয়, এখনো ওইটা নিয়ে অচিন্তনীয়। আমি ওই ভাস্কর্যটা দেখার জন্য আমি বারবার রমে গেছি। বাহ। জুয়েল ভাই, আপনি কি জানেন যে তার জন্মদিন কবে? নট এক্স্যাক্টলি। আপনার জন্মদিন হচ্ছে 10 এপ্রিল। হ্যাঁ, তিনি কিন্তু একই সপ্তাহে জন্মগ্রহণ করেছেন, 15 এপ্রিল। আপনার হচ্ছে 1952, তার হচ্ছে 1452। সাংঘাতিক। আরে আরে, আমি আসলে আমার একটা হয়েছে কি, আমার মেমোরির একটা প্রবলেম হয়েছে। ওই যে কোভিড গেল না, মহামারী, আমি তো মরতে বসেছিলাম। আই লস্ট মাই মেমোরি। 20 সালে 28 নভেম্বর আপনি 19 দিনের জন্য হসপিটালে ছিলেন। হ্যাঁ, এবং এবং আমি আমার মেয়েকে চিনতে পারতাম না, আমার নিজের ঘর আমি চিনতে পারতাম না, এরকম অবস্থা হয়ে গেছে। আচ্ছা। সেখান থেকে আপনি আমাদের দোয়া এবং ভালোবাসায় ফিরে এসেছিলেন এবং থাকবেন অবশ্যই। ডেভিড কপারফিল্ডকে নিয়ে একটু শুনি, কারণ ছোটবেলা থেকে তার জাদুও দেখতাম এবং পরবর্তীতে কোথায় যেন দেখেছিলাম তিনি লিখেছিলেন যে তিনিও বাংলাদেশের জুয়েল আইচের ভক্ত। না, আমরা খুব ঘনিষ্ঠ। ওই আর একটা বন্ধু, ও যে কি ভালোবাসে আমাকে। ও ভালোবাসে কারণ হচ্ছে কি, অন্যরা যে ম্যাজিকগুলো করে সেগুলো তাদের ওইগুলো তৈরি করে দেওয়ার অন্য লোক আছে, ডিজাইন করার অন্য লোক আছে। আর আমি যে ম্যাজিকগুলো করি টোটালটা আমি চিন্তা করি, আমি সেটা তৈরি করি, সেটার স্টোরিটা আমি নিজে বানাই, এবং জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত দর্শকের সামনে পর্যন্ত আমি সেটা উপস্থাপন করি, এবং সেটা ভিন্ন ধারায়, ওয়েস্টার্ন ধারা থেকে সেটা একদম আলাদা। জি, এই জিনিসটাকে সে খুব অ্যাপ্রিসিয়েট করে, appreciate করি। এবং সেই কারণে আমি যখনই লাস ভেগাস যাই, সে ইনভাইট করে তার শো
যাই, এবং সে ওই দিনের বেলা আমি যে কনভেনশনে যাই ওই কনভেনশনে চলে আসে, বাহ, এবং আমরা একই সময় শুরু করেছি পৃথিবীর দুই প্রান্তে। রাইট, রাইট। আপনার আরেকটি পরিচয় যেটা খুব বেশি আবিষ্কার হয়নি, মানে আমরা জানি, অনেকেই শুনেছে যে আপনি একজন অসাধারণ বংশীবাদক, কিন্তু এই জেনারেশন কিন্তু সেটা জানে না আসলে। আপনি এত সুন্দর করে বাঁশি বাজান, আত্মা স্পর্শ Thank করে you. আর কি। এবং আপনি বোধহয় পৃথিবীর একমাত্র বংশীবাদক যার জাদুর পেছনে আসলে বাঁশির সুর বাজে, যার জাদুর পেছনে সেতার বাজে, খেয়াল বাজে, রবীন্দ্র, নজরুল, অতুল প্রসাদ, পঞ্চকবির গান সব হ্যাঁ, বাজে। এগুলো এগুলো আহ, আমি আমার ট্রেডিশনকে তুলে ধরতে চাই। অ্যাকচুয়ালি আমি ম্যাজিককে এত সিরিয়াসলি নিয়েছিলাম একটা ঘটনার পরে। কোন ঘটনা? ঘটনা হলো, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে একসময় পাকিস্তানও স্বীকৃতি দিল, তারপরে পাকিস্তানের হকি টিম বাংলাদেশের হকি টিমকে 17 গোলে হারিয়ে দিল। অ্যাজ এ ফ্রিডম ফাইটার ইট মেড মি ম্যাড, যে এইরকমভাবে ওদেরকে আমরা পরাজিত করলাম, আমাদের হাতে কিচ্ছু ছিল না আর ওদের সব ছিল, তারপরে আমরা ওদেরকে হারিয়ে দিয়েছি। তাহলে শিক্ষক তো আমার চেয়ে ভালো ভালো শিক্ষক আছেন, আরও আসবেন। আমার চেয়ে অনেক ভালো ভালো বাঁশিবাদক আগেও এসছেন, আরও আসবেন, পেইন্টার আসবেন, এসেছেন। আমি লিওনার্দো দা ভিঞ্চি কি তো পেয়েছি। জি, ম্যাজিকের ঐতিহ্য আমাদের, এটা আমার হিস্ট্রি থেকে আমার জানা। তো ম্যাজিকে এত শ্রম দিতে কেউ আসবে না। ম্যাজিকে তো অনেক কম্পোজিটার, তো জি। সিনেমা একটা কম্পোজিটার, জি, জি। কিন্তু সিনেমার গল্পটা লেখেন একজন স্ক্রিপ্ট রাইটার, আর একজন ডিরেক্টর, আর একজন প্রডিউসার, আর একজন অ্যাক্টর, একজন এক্সপার্ট অ্যাক্টর, এডিট করেন একজন, ক্যামেরাম্যান একজন, সাউন্ড রেকর্ডার, গান গায়, এমনি করে অসংখ্য লোক জি, কাজ করে। আর ম্যাজিকে টোটালটা একজনকেই করতে হয়। একজনকে করতে হয়। ওই লেভেলের পরিশ্রম করতে আসবে না, অতএব ম্যাজিকই হবে। চমৎকার। সেই কারণেই আমি ওই যে বললাম যে এ, ছবির অফার এসেছিল, আমি ফিরিয়ে দিয়েছি, কারণ আমার ম্যাজিক নিয়ে পুরো পৃথিবীকে, বাংলাদেশকে উপস্থাপন করতে হবে। আমার ম্যাজিকের স্লোগানের মতো করে আমি বাংলাদেশ বাংলাদেশ বলি না, কিন্তু সবসময় আপনি বাংলাদেশকে নানান কায়দায় আমি, এবং বিশ্বের বিভিন্ন দেশে আপনি পারফর্ম করেছেন, আমাদেরকে প্রাউড ফিল করিয়েছেন, সেটি বাংলাদেশকেই তো আসলে করিয়েছেন। অ্যাকচুয়ালি, এবং আমার সব শেষের আইটেমটা থাকে এরকম যে পুরো স্টেজটা আমি হাওয়া থেকে ফুল প্রডিউস করে স্টেজটাকে ফুলের বাগান বানিয়ে ফেলি, বাহ, এবং সব শেষে হাওয়া থেকে একটা কিছু কিছু না, তার মধ্যে থেকে একটা পোল বার হয়, মোটা একটা দণ্ড। এই দণ্ডটা আস্তে আস্তে লম্বা হতে থাকে, লম্বা করতে থাকি, লম্বা করতে বিশাল লম্বা, মানে স্টেজটা যত হাইট অতখানি লম্বা হয়। সঙ্গে একটা বাংলাদেশের ফ্ল্যাগ, মানে আমাদের এখানে যে সস্তা ফ্ল্যাগ ওড়ায় ওই না, একদম পিওর সিল্কের ফ্ল্যাগ, প্রিন্ট করা, সেলাই করা না, প্রিন্ট করা ফ্ল্যাগ। এবং সেইটা নিয়ে আমি স্টেজের এই মাথা থেকে ওই মাথা যাই, একবার এই পাশে আবার একবার ওই পাশে গিয়ে, তারপরে ওই ফ্ল্যাগটা একজন ধরে, আমি হাওয়া থেকে বাঁশি তৈরি করি, এবং আমি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীত বাজাই, দর্শক উঠে দাঁড়ায়, অ্যান্ড দ্যাট ইজ দ্য ক্লোজিং অফ মাই শো। আবারও সকল বাংলাদেশিদের পক্ষ থেকে আপনাকে সশ্রদ্ধ সালাম। থ্যাংক ইউ। এটা আমার কি বলবো, এটা আমার সৌভাগ্য যে এই সুযোগটা আমি পেয়েছি।
বাহ! আবার একটু বাঁশির প্রসঙ্গে থাকি। কারণ আপনার একটি আলাদা আপনার নিজের একটা বাঁশি আছে যেটা পণ্ডিত হরিপ্রসাদ ও চৌরাশিয়া হ্যাঁ, সেটাকে আরেকটি নাম দিয়েছিল। শুনি সেটা জুয়েল সম্পর্কে। বাঁশি। জুয়েল বাঁশি। হয়েছে কি আমার মাইগ্রেনের ব্যথা, আচ্ছা, ক্লাসিক্যাল তো বড় বাঁশি বাজাতে হয়, তো ওই বাজাতে গেলেই ওই মাথা ধরে যেত। তো কিন্তু আমি তো একটা ধরলেও ছাড়বো না, মাইগ্রেন কি, জীবন যে পর্যন্ত আছে আমি করবই করব। তো এক সময় মনে হলো যে আচ্ছা আমি ঘাড় বাঁকা না করে আমি যদি বাঁশিটার ঘাড় বাঁকা করি তাহলে তো হতে পারে। এবং আমি সেই কাজটাই করলাম, গবেষণা করে 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 আমি বাঁকা বাঁশি বানালাম একটা সেভেনের মতো। ইংলিশ সেভেনের মতো। আমি দেখেছি বাঁশিটা। হ্যাঁ। আমি আমি ঘাড় সোজা রাখছি, বাঁশিটার ঘাড় বাঁকা বাহ! হয়ে গেল। তো সেই এবং বাঁশি জি, বলুন। এইটা এই হরিপ্রসাদ চৌরাসি এটা দেখে একদম এত খুশি হলেন, উনি ওটার নাম রাখলেন জুয়েল বাঁশি। বাহ! 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 এবং আপনি পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া থেকে শুরু করে মান্না দে, হৈমন্তী শুক্লা তাদের মতো শিল্পীদের কাছ থেকে আসলে প্রশংসা পেয়েছেন, স্নেহধন্য হয়েছেন। এবং যেটা হয় যে ওস্তাদ আব্দুর রহমানের কাছ থেকে আপনি শিখেছিলেন এবং তিনি আপনাকে বিনা পারিশ্রমিকে একদম শিখিয়েছিলেন। পারিশ্রমিক তো নিতেনই না, উনি এত ভালোবেসেছিলেন। শুধু উনি না, ওনার পুরো পরিবার। আমি ওই শুক্রবার দিন যেতাম, ওটা ছিল ছুটির দিন, ওই দিন শেখাতেন। আর ওই সারা সপ্তাহে ওনার বাড়িতে যদি ভালো কোনো খাবার রান্না টান্না হয়ে রাখতো, ওই ওনার ওয়াইফ সেটা আমার জন্য রেখে দিতেন। বাহ! এবং ওই দিন আমি কোথায় আমি তাকে সম্মানই দেব, সেখানে উল্টো আমাকে তারা এবং তার ছেলেমেয়েরা আমাকে চাচা ডাকতেন। শুধু না, চাচাকে যেরকম রেসপেক্ট করতে হয় সেই রকম রেসপেক্ট তারা করতে এখনো করে, এখনো করে। বাহ! চমৎকার। তো এটার সাংঘাতিক পাওনা। আরেকজনের কথা জানতে চাই। কিছুক্ষণ আগে তাকে নিয়ে আমরা কথা বলেছি, পণ্ডিত রবিশঙ্কর। এবং জর্জ হ্যারিসন একবার একটি কথা বলেছিল না যে বিশ্ব সংগীতের দেবপিতা হচ্ছেন রবিশঙ্কর। একদম লিটারালি সত্য। এবং তিনি আপনাকে বেশ স্নেহ করতেন। একবার শুনেছি যে তিনি বাংলাদেশে এসেছিলেন এবং শিল্পকলা একাডেমিতে তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। হ্যাঁ, এবং সেখানে বাংলাদেশের যত রাজনীতিবিদ, ব্যবসায়ী কিংবা শিল্পী যারাই ছিলেন, শিল্পীরা, সব শিল্পীরা সব ছিলেন। শিল্পীরা ছিলেন। সবার মধ্যে একজনকেই আসলে বক্তৃতা দিতে বলা হয়েছিল এবং তিনি হচ্ছেন আমাদের এই জুয়েলাইট। সেটা সেটাও একটা সৌভাগ্যের বিষয়, কারণ অত বড় বড় বাংলাদেশের শিল্পীরা তো আছেন, তার মধ্যে তাদেরকে না বলে আমাকে দিয়ে বলানো, এবং একমাত্র বক্তা আমি জি, বাংলাদেশ পক্ষ থেকে। একদম। এটার পেছনে একটা কারণ আছে মনে, সেটা হচ্ছে উনি যখন প্রথম দিন পারফরমেন্স করেন জি, তখন আমি খুব অ্যাটেন্টিভ ছিলাম। আমি যেহেতু ক্লাসিক্যাল মিউজিক বাঁশিতে, তো বিভিন্ন রাগের বিভিন্ন তালের ফাঁক যারা জানে তাদের অটোমেটিক্যালি চলে ওই আসবে। হ্যাঁ হ্যাঁ ওই সময়ের সময় একটা টোকা, ফাঁকের সময় হাতটা এরকম উঠে আসা, তারপরে খুব আবেগের জায়গায় আহা হা করে শব্দ বেরিয়ে আসা, এটা জি, ইচ্ছা করে না, অটোমেটিক বেরিয়ে আসে। তো প্রথম দিন প্রোগ্রামের শেষে মাঝবয়সী এক ভদ্রলোক তাড়াতাড়ি ছুটে এসছেন আমার কাছে, ছুটে এসে বললেন যে পণ্ডিতজি আপনাকে দেখা করতে বলেছেন। আমি কিছু ভুল করেছি? না 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 না, খুশি হয়ে ডেকেছেন। আমি তখন তো মহা আনন্দে গেলাম। তো উনি আমাকে খুব গায়ে গালে হাতে মাথায় আদর করে টরে
আজকে তোমাকে না পেলে আমার পক্ষে খুব মুশকিলই হতো বাজানোটা। কারণ এইখানে যারা মন্ত্রী মিনিস্টার যারা বসে আছেন, তাদের কীরকম লাগছে আমি কিছুই বুঝি না। কারণ কেউ ফাঁকের সময়ও কিছু করছে না, বা বিশেষ জায়গায় তাদের কি অনুভূতি হলো তারও কোনো প্রকাশ নেই। তুমি দেখি পাগলের মতো করছো। তখন আমি তোমার দিকে তাকিয়ে তাকিয়ে বাজিয়েছি। আমি সেটা কিন্তু লক্ষ্য করেছি যে উনি বাজাচ্ছেন, কিন্তু দৃষ্টিটা আমার দিকে। তারপরে বললেন যে আমি যে কদিন বাজাবো তুমি প্রত্যেক দিন আসবে, তোমার জন্য সিট রিজার্ভ থাকবে একদম সামনে ফ্রন্ট। বাহ, এবং সেটা উনি করেছিলেন। ওই ম্যানেজার সাহেব প্লাস্টিকের একটা, ওনার প্রফেশনাল তো, ওই রিজার্ভড লেখা আছে ওখানে, মিনিস্টারও বসবেন না। তো আমি গেলে উঠবে। কিন্তু আমি করতাম কি, উনি এরকম ভালোবাসেন না, আমি করতাম কি, উনি কিন্তু ডাবল বাজাতেন। মানে আচ্ছা। প্রত্যেক দিন প্র্যাকটিস সেশন একটা, পুরো প্র্যাকটিস সেশন একটা বাজাতেন, তারপরে দর্শক ঢুকতো, আবার ফাইনাল বাজাতেন। পারফেকশনিস্ট যারা তারা কিন্তু এই কাজই করবে। তো ওই উনি সেইটার প্রথমটারও আগে গিয়ে আমি হাজির হতাম। বাহ, বাহ। তো ওই আমাকে দেখে উনি খুব খুশি হয়ে যেতেন। তারপর তুমি যাও বসো, গিয়ে আমি বসতাম। তারপর এই হতো। এইটা শিল্পকলা একাডেমির যারা কর্মকর্তারা তার নজর করেছেন। শিল্পকলার যেদিন ওনাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, এটা কিন্তু শোটা হয়েছিল উসমানী মিলনায়তনে, আচ্ছা, আর সংবর্ধনা হচ্ছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমি থেকে আমাকে রিকোয়েস্ট করলো এই জন্য যে ওরা লক্ষ্য করেছেন যে রবিশঙ্কর ওনার সঙ্গে আমার সঙ্গে একটা এত ঘনিষ্ঠতা হয়েছে। অর্থাৎ আমি বললে পরে যে আমি যার সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক হয়, আমি তার সম্পর্কে জানার চেষ্টা করি। যেমন লিওনার্দো দা ভিঞ্চি সম্পর্কে আমি জানার খুব চেষ্টা করি, রবিশঙ্কর সম্পর্কে আমার খুব জানার চেষ্টা করি। তো রবিশঙ্কর সম্পর্কে আমার এতটা জানি, মানে একেবারে পিন পয়েন্ট পর্যন্ত আমি জানি। তো বলতে গিয়ে সেই সমস্ত বিষয়ে এসছে, তো উনিও খুব খুশি হয়েছেন। বাহ। তো বক্তৃতা শেষে উনি বললেন যে জুয়েল আমাকে কাঁদিয়ে দিয়েছে। আমার এর চাইতে আর এর থেকে বড় পুরস্কার আসলে হতে পারে না। এবং পণ্ডিত রবিশঙ্করের কাছে আমরা বাঙালি জাতি অনেক কৃতজ্ঞ। কারণ আমরা জানি যে 1971 সালে সেই ম্যাডিসন স্কোয়ারে তিনি বাংলাদেশের জন্য চ্যারিটি করেছিলেন। তো এই গুণীজনদের জন্য আসলে অনেক শ্রদ্ধা। স্যার, আপনার জীবনে অনেক অনেক ভক্ত আছে, সেটা তো অগণিত, অসংখ্য ভক্ত আছে। তো এরকম দু একটা গল্প শুনি। একবার নাকি আপনার প্লেন মিস হয়ে গিয়েছিল। ও সেটা হয় কি, ভক্তের যে ভক্তি তার সম্মান জানাতেই হবে, এটা আমি সবসময় করি। একদম। আমি কখনো বিরক্ত হই না। একবার ওরকম রংপুর আমাদের শো, তখন ঢাকা থেকে সৈয়দপুর গিয়ে নামতে হতো প্লেনে, তা বাকিটুকু গাড়িতে করে নিয়ে যেত। তো আমার টিমের লোকজন আগে চলে গেছে, আমার কি যেন কাজ ছিল, সেগুলো সেরে আমি গেছি পরে। তো আমাকে এক দল ছেলে মেয়ে, ইউনিফর্ম পরা, সাদা ইউনিফর্ম পরা, ওরা ধরেছে অটোগ্রাফ দিতে হবে। সে সময় অটোগ্রাফ, তখন এই যে স্মার্টফোন ছিল, সেলফি ছিল না, স্মার্টফোন ছিল। তো ওই অটোগ্রাফ খাতায় গিয়ে দিচ্ছে, খাতায় গিয়ে দিচ্ছে। তো আমি বললাম যে আমার প্লেন ছেড়ে দেবে। হ্যাঁ, প্লেন ছেড়ে দেবে, আমরা প্লেন টেনে ধরবো না, বাচ্চাদের যেরকম কথা। তো আমি একটু একটু আগাই আর স্বাক্ষর দিই।
আগাচ্ছি। তো ওমা স্বাক্ষর খাতা যতগুলো ছিল হয়ে গেছে। এখন আসছে তাদের জামায় স্বাক্ষর দিতে হবে। মেয়েরা আসছে তাদের ওড়নার উপর স্বাক্ষর দিতে হবে। মানে এখন না করা তো যায় না। তো এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত যখন আমি কাউন্টারে গেছি, কাউন্টারে গিয়ে আমার টিকিটটা দিয়েছি, পরে বলে যে সরি। প্লেন তো হ্যাঁ, ওই যে দেখেন, একটু তাকিয়ে দেখেন, আপনার প্লেন এখন অলরেডি টেক অফ করে গেছে। আহারে, তারপরে মুড়ির টিনের মতো, সেই সময় রাস্তাঘাটও খুব খারাপ ছিল, ওই সারা রাত ডকর ডকর করে। আহারে। আরেকবার 2013 সালে আপনি যখন নিউ ইয়র্কে গিয়েছিলেন, সেরকম একজন মধ্যবয়স্ক নারী আপনার কাছে এসেছিল এবং আপনার কাছে কোনো ছবি তুলতে চায়নি। তিনি এসে আপনাকে বলেছিলেন, জুয়েলাইজ, আপনি আমাদের বাংলাদেশ। ও, আপনি আমার বাংলাদেশ। হ্যাঁ, এটা হুমায়ুন আহমেদ সম্মেলন এবং আন্তর্জাতিক বাংলা বইমেলা, এটায় আমাকে ওখানে নিয়েছিল প্রধান অতিথি করে। এবং তিনি এসে আপনাকে জড়িয়ে ধরে কান্না করে দিয়েছিলেন। হ্যাঁ, উনি তো, আমি যখন বক্তৃতা দিয়ে স্টেজ থেকে নেমেছি, তখন হুড়মুড় করে ওই দর্শকরা সমস্ত আমার পিছনে রওনা করে এসছে। তাদের উদ্দেশ্য আমার সঙ্গে একটু ছবি তুলবে, কেউ প্রোটেক্ট করছিল। হ্যাঁ, তো অনেকের ভিড়ে হঠাৎ এক ভদ্র মহিলা আমার সামনে এসে সোজা হয়ে দাঁড়ালেন। খুব পার্সোনালিটি সম্পন্ন মানুষ, দেখেই বোঝা যায়। জি। উনি এসে দাঁড়িয়ে সোজা হয়ে আমার মুখের দিকে তাকিয়ে বললেন, আমি আপনার সঙ্গে ছবি তুলতে আসি। শুধু, এবং কথাই বোঝা যায় যে উনি খুব অর্ডিনারি লোক না। তারপরে উনি বললেন, আপনি আমার বাংলাদেশ, বলে বুকের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। এবং ওইখানে একজন ক্যামেরাম্যান ছিলেন, সেই ভদ্রলোক সেই ছবিটা তুলেছেন, এবং সেই ছবি আমি পোস্ট দিয়েছিলাম। আমি দেখেছিলাম। হ্যাঁ, এবং অবিশ্বাস্য, মানুষ যে কি পছন্দ করেছিল সেই পোস্টটা, অসংখ্য, হাজার হাজার, কত কত হাজার আমার মনে নেই, বোধ হয় 80-90 হাজার লাইক পড়েছিল। এরকম আসলে অসংখ্য ঘটনা আছে, সেটি বোধহয় সারাদিন বলেও শেষ হবে না। তবে আরেকজন ভদ্র মহিলার কথা আমি জানতে চাই, যিনি আপনার বাড়িতেই আছেন, বিপাশা আইচ। মানে জুয়েলাইচার নামটা এলে অবধারিতভাবে বিপাশা আইচের নামও চলে আসে, এবং আপনার জীবনে তার প্রভাব আসলে অনেক বেশি। এবং আপনাদের দুজনকেই সবসময় দেখি আমরা এভার স্মাইলিং, খুব সুন্দর করে আপনারা হাসি বিলিয়ে দিতে পারেন, সেটি আমাদেরকে খুব মুগ্ধ করে। তো এই যে কাজ এবং সংসার, দুটো সমন্বয় করার ম্যাজিকটা আসলে কি? এটা বোঝাপড়া, দুজন দুজনকে বোঝা, আচ্ছা। এটা সবার জন্যই। কারণ একসঙ্গে আমৃত্যু থাকা বোঝাপড়া ছাড়া তো হয় না। একদম। এবং সেই বোঝাপড়ার আরেকটা পরিণাম হচ্ছে কি আপনাদের সন্তান হ্যাঁ, খেয়া আইচ। খেয়া। এবং কিছুদিন আগে আপনি লিখেছিলেন, মেয়ে বড় হলে মা হয়ে মা যায়। হয়ে যায়, আহা, একদম, কি কোনো শান্তি। সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। তো মেয়েকে নিয়ে কি স্বপ্ন দেখেন? মেয়ে তার মতো করে তার জীবনটা চালাবে। আমি কোনো জোড়াজুড়ি নাই, কিচ্ছু নাই। কোনো ব্যাপারে আমরা পণ্ডিতি করি না ওর উপরে। ও এই সময়কার মেয়ে, এই সময়ে ও যেভাবে নিজেকে ভালো রাখতে পারবে, আমরা সেটাই করব।
জুয়েল ভাই, আপনার কখনো মনে হয় নাই যে অনেক তো হয়েছে, আমি ক্লান্ত, আর মনে হয় হচ্ছে না, আমি এবার অবসর গ্রহণ করি, কিংবা বিদেশে গিয়ে স্থায়ী হই, কারণ আপনার আন্তর্জাতিক অঙ্গনে এত সুনাম, এরকম কি কখনো মনে হয়েছে? না, বিদেশে গিয়ে স্থায়ী হওয়ার কথা ওঠেইনি। কারণ হচ্ছে কি, আমরা যে আমার এই যে এত কিছু প্রাপ্তি, এটা তো এই দেশ থেকেই হয়েছে। জি, এই দেশের জন্যই যুদ্ধ করেছিলাম, তাই না? জি, আমার মনে হয় কি, যারা পজিটিভ থিঙ্কার তারা কখনো অবসর নেওয়ার কথা চিন্তা করে না। প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা সময়েরই একটা সৌন্দর্য আছে। জি, যে সন্তানটি এই মুহূর্তে জন্ম গ্রহণ করলো, সে একভাবে সুন্দর, সে আস্তে আস্তে বড় হচ্ছে, জি, সে যখন টিনেজ পার করছে এক 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 সৌন্দর্য, সে তার যৌবন পার করছে আরেকটা সৌন্দর্য, তারপরে আরও এমনি করে যখন আরও বয়স হয়ে গেল, তখনকার সৌন্দর্য অন্যরকম। এই কারণে হয়তো আপনি বলেন যে আমি সবসময় আমি কখনো বুড়িয়ে যাব না, আমি তাজা অবস্থাতে মৃত্যুবরণ করব। একদম। এবং আমি একটা জিনিস চাই, সেটা এটা আমার মেয়েও রাজি না, কেউ আমার আত্মীয় স্বজনের কেউ রাজি না। সেটা হচ্ছে, আমি মরণোত্তর দেহদান করেছি। জি, তো এটা কিন্তু নন জুডিশিয়াল স্ট্যাম্পে আমরা সাইন করেছি। আমার মনে হলো যে মরণোত্তর যে দেহদান করা, এরপরে হয়তো শিক্ষার কাজে এই শরীরটা ব্যবহারিত কেটে, হবে। হ্যাঁ, ব্যবহার করবে, অথবা কিছু কিছু জিনিস তাড়াতাড়ি যদি নিতে পারে, চোখ ব্যবহার কাজে লাগতে পারে, আরও কিছু কিছু অর্গান চটপট করে ব্যবহার করা যেতে পারে। কিন্তু এটা তো মরে যাওয়ার পরে যে দান করা, মরণোত্তর দেহ দান, এটা তো তেমন দান নয়। জি, আমার চুল কাটার পরে সেই কেটে ফেলা চুল, অথবা নখ কাটার পরে কেটে ফেলা নখ দান করে দিলাম, এটা তো দান নয়। জি, আমার সত্যি সত্যি ইচ্ছা হয়, এই যে তাজা অবস্থায়, এই অবস্থায় যদি আমি আমার শরীরটাকে দিতে পারি, আমি গিয়ে বারডেমের আজাদ ভাইকে বলবো, আজাদ ভাই, আমাকে অ্যানেস্থেসিয়া দিয়ে আমার পুরো শরীরের সমস্ত অর্গান, যার যার দরকার, আপনি সবাইকে দিয়ে দিন। এটা আপনি করতে চান? আমি একদম, তাইলে আমার চাইতে আর সুখী কেউ হবে না। আমার চাইতে অনেক কম বয়সে অনেকে মারা গেছে না, 71-এ যখন যুদ্ধ করেছি তখন মারা গেছে, তার আগেও কম বয়সে মারা গেছে, এই বয়সে এসে তো অনেকেই মারা গেছে। আমি যদি আজকে এই অফারটা করতে পারি, বাস্তবায়ন করতে পারি, তাহলে আমার চাইতে খুশি আর কেউ থাকবে না। মানে আপনি এই মুহূর্তেই সেটা করতে চান? একদম। তা আমরা তো একজন জুয়েল আজকে হারিয়ে ফেলবো। না, জুয়েলাইসে যা করার তো যে পর্যন্ত করার করেছে। এখন এই কাজটা আমি 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 একটা উদাহরণ রেখে দিতে চাই। মানুষ সাহসী হোক, মানুষ বিজ্ঞান মনস্ক হোক। তার মানে আপনি মৃত্যুকে খুব সহজভাবে মেনে নিয়েছেন। ও ইয়েস, এই মুহূর্তে হাসি মুখে মরতে রাজি আছি। মৃত্যু তো জীবনের একটা পর্যায়, মৃত্যু তো আসবেই প্রত্যেকের। এটা থেকে কোনো নাই তো, পরিত্রাণ নাই তো। এটা আর একটা বিউটি, মৃত্যু আর একটা বিউটি। সুন্দর পৃথিবী ছেড়ে যাবার কোনোই কষ্ট হচ্ছে না আপনার? মানে যদি আপনি হলো, আমি তো একেবারে রসিয়ে এনজয় করেছি পৃথিবী, এখনো করছি, এই মুহূর্তটাও করছি। তাহলে এই মুহূর্তে আপনার বেঁচে থাকার স্বপ্নটা কি? মানে আপনি এখন যে বেঁচে আছেন, আপনি কোন স্বপ্ন নিয়ে বেঁচে আছেন? হয় না যে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। হ্যাঁ, পৃথিবীটাকে সুন্দর দেখতে চাই, আরো সুন্দর, আরো সুন্দর, আরো মেধাবী মানুষ আসবে, আরো মানবিক মানুষ আসবে। পৃথিবীর মধ্যে যে এই যে দ্বন্দ্ব, যুদ্ধ, হত্যা, এগুলো বন্ধ হয়ে যাবে। আমি
সেই পৃথিবী আশা করি। এই মুহূর্তে হয়তো আমার জীবনে হয়তো আমি দেখব না, কিন্তু মানুষ তো চিন্তা করছে, নানানভাবে করেছে। এমনকি এরকম হয়েছে, এই যে গৌতম বুদ্ধ, রাজার ছেলে, সব ফেলে তার সন্তান হয়েছে, তার মায়া আরও বেড়ে গেছে, তখন তাড়াতাড়ি তিনি সেই রাজত্ব ছেড়ে বেরিয়ে গেলেন। এরকম মানুষ দেখেছেন। জি। আমি আশা করি যে জ্ঞান বিজ্ঞানের উন্নতির ফলে মানুষের বিবেকেরও উন্নতি হবে। এবং এখনই তো পৃথিবীর অনেক বড় বড় ধনী লোকরা, যারা যারা বিলিয়নিয়ার, ট্রিলিয়নিয়ার, তারা তাদের আয়ের প্রায় সবটা, মানে নিজে বাঁচার জন্য যেটুকু দরকার সেইটুকু রেখে আর বাকিটা চ্যারিটি দিয়ে দিয়েছেন। তো এইরকম মানুষ তো আসবে, আরো আসবে। এবং আপনাকে সাহসী জানতাম, কিন্তু চরম সাহসী কিংবা এরকম ভিন্নভাবে ভাবতে পারেন এটা আসলে আগে কখনো আবিষ্কার করিনি জুয়েল ভাই। আপনি আসলে সবার থেকে আলাদা, এবং আপনি একজন বীর মুক্তিযোদ্ধা যে আপনার প্রতিটি আচরণের প্রতিটি কথায় আপনি সবসময় সেটা ধারণ করেছেন। এবং এই যে আপনি মানব কল্যাণে নিজেকে ব্রত করতে চাইছেন, এবং ইতিমধ্যেই তো আসলে মরণোত্তর দেহদান করার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু এই মুহূর্তেই যে সেটা করতে চান কিংবা এরকম সাহসী আপনার ভাবনা, সেটার জন্য আসলে মানব জাতির পক্ষ থেকে আপনাকে আসলে তাতেও কিন্তু ঋণ শেষ হবে না। আমরা সকালে উঠে যে নাস্তাটা খাই, তারপরে জামা কাপড় পরি, দুপুরে এই রাত্রে, একটা দিনে 24 ঘন্টায় যত মানুষের অবদান আমরা এনজয় করি, এর কতটুকু আমি নিজে তৈরি করেছি। এই যে জামা কাপড়, এই যে মাইকটা, আমি তো এই যে কাপটা, এই টেবিলটা, এই চেয়ারটা, মানে ঋণের শেষ নাই। আসলে সকলের তরে সকলে, আমরা প্রত্যেকে আমরা পরের তরে বলে না, হ্যাঁ, এই জন্যই বোধহয় আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে ঋণী। এই ঋণ শোধ করার কোনো উপায় নাই। পুরো বাংলাদেশ এবং আমরা সবাই আপনার কাছে ঋণী, এবং এই কথাগুলোর পরে আসলে কোনো কথা চলে না। আজকের পডকাস্টটি এখানেই শেষ করতে চাইছি আপনার অনুমতি পেলে। আমার অসংখ্য অসংখ্য, মানে কি বলবো, সুন্দর মুহূর্ত আপনি দিয়ে গেলেন। আমারও কথা বলে খুব ভালো লেগেছে। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? একটাই কথা, সকলের তলে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তলে। বাহ বাহ বাহ। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। ম্যাজিক শেষ হলে আলো নিভে যায়, দর্শক বাড়ি ফেরে, কিন্তু কিছু ম্যাজিক থেকে যায় মনে। আজকের পডকাস্টে তেমনই কিছু কথার ম্যাজিক, বিশ্বাসের জাদু দেখালেন শ্রদ্ধেয় জুয়েল আইচ। রাষ্ট্রীয় সম্মাননা, 21 পদক সহ অসংখ্য জাতীয় আন্তর্জাতিক পুরস্কার হয়তো তার সাফল্যের চিহ্ন, তবে তার জীবনের মূল স্বাক্ষর তার দেশপ্রেম, শিল্প ও মানুষের জন্য শেষ বিন্দু পর্যন্ত নিজের মন প্রাণ উজাড় করে দেয়া। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, আজকের পডকাস্ট শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনারা জানেন তাও মনে করিয়ে দেই, আজকের পর্বসহ যে কোনো পর্বের আনকাট ফুল ভার্সন দেখতে চাইলে ভিজিট করতে হবে মাছরাঙা প্রোগ্রাম এবং রেডিও দিনরাত 93.6 FM এর ইউটিউব চ্যানেলে। সেই সাথে যুক্ত থাকুন মাছরাঙা টেলিভিশন ফেসবুক পেজে। আসছে শনিবার রাত 9টায় আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভালোর সাথে থাকুন। বিদায়।